আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছি? আমরা স্যার গত ক্লাসেও মনে হয় আমরা কম্বাইন্ডলি ক্লাস নিয়েছিলাম। গত আইসিটি ক্লাসটা আমরা কম্বাইন্ডলি নিয়েছিলাম। আজকে হঠাৎ করে আমাদের মনে হইলো যে না, ওই দিন আমরা পরিপূর্ণ সবকিছু দিতে পারি নাই। আজকে যতটুকু ল্যাকিং ছিল গত ক্লাস এবং আজকের ক্লাস, স্যার আমি মনে করি যে কোন স্টুডেন্ট যদি A to Z আমাদের ব্যাখ্যা যেভাবে আমরা করেছি প্রত্যেকটা প্রশ্নে, স্যার এতে করে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট 10 মার্ক মনে হয় এমনি পাওয়ার কথা ইনশাআল্লাহ 10 15 মধ্যে। 10-15তে 10 মার্ক, কারণ 5টা মার্ক আসে স্যার আনকমন টপিক বা বিভিন্ন জায়গায় এলোমেলো করে আর কি। আবার কিছু কমন টপিক অনেক সময় দিয়ে দেয়, বা হচ্ছে ক্লাস 6 7 8 9 10 এর কম্পিউটার বই থেকে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বই থেকে দিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে যেগুলো অনেক কঠিন, যে জায়গাগুলো থেকে সবসময় ন্যাচারালি কোশ্চেন ধরে, এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা 50% করাই দিচ্ছি। বাকি 50% কিন্তু আজকে রাখছি, কিন্তু ওই ক্লাসের সাথেও রিলেটেড কিছু টপিকও আজকে আমাদের থাকবে, মানে যেগুলো থেকে 100% আসবেই। যেমন আমি কিন্তু 2 নম্বর কোশ্চেনে স্যার আউটপুট ডিভাইস রাখছি বা ইনপুট ডিভাইস রাখছি। রাখার পেছনে স্যার মূল রিজনই একটা, প্রতিবার এখান থেকে কোশ্চেন মাস্ট আসে, এটা কোনো মিস নাই, এখানে মিস নাই। এই জন্য ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সংখ্যা পদ্ধতিরও কিন্তু 2-3টা ম্যাথ রাখছি। আমি 2টা ম্যাথ রাখছি, আরেকটা হচ্ছে স্যার ওই যে বুলিয়ানের সূত্র, যেগুলো এই সূত্র থেকে তো প্রতি বছরই কোশ্চেন দেয়, হ্যাঁ ওটা মনে রাখার একটা কৌশল অবলম্বন করার জন্য ওখান থেকে আমি একটা কোশ্চেন রাখছি। তার মানে অল ওভার আজকে আমরা যে কোশ্চেন গুলো সলভ করলে 100% আমরা কম্পিউটারে একটা ভালো মার্ক অর্জন করতে পারবো। স্যার আমি আজকে 11 থেকে 20তম গ্রেডের একটা বই, মানে 2024 সালে যে পরীক্ষা হয়েছে এই বইটা ঘাটতেছিলাম, মানে আমাদের 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটসটাকে আমরা রিটেনে অনেক বেশি এক্সক্লুসিভ করার জন্য। তো স্যার আমি একটা জিনিস দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছি, উল্টানোর পরে দেখতেছি প্রত্যেকটাতেই, মানে যে মন্ত্রণালয়ের জব পরীক্ষাগুলোতে মানে এমসিকিউ পরীক্ষাগুলো শুরুতে হয়, এমসিকিউ পরীক্ষাগুলোতে প্রত্যেকটা জব পরীক্ষায় স্যার আমরা গত ক্লাসে যে এমসিকিউ গুলো পড়াইছি ওগুলোই বারবার রিপিট করছে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোই বারবার রিপিট করে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো দিয়েছে। অনেক সময় 4টা কোশ্চেন দিয়েছে কম্পিউটার থেকে, 3টা দিয়েছে, 5টা দিয়েছে, 7টা দিয়েছে। আবার কম্পিউটার রিলেটেড বিশেষ করে ষাট লিপিকা যে পরীক্ষাগুলো, এই টাইপের পরীক্ষাগুলোতে কিন্তু কম্পিউটারে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে। অথচ আমরা কম্পিউটারকে ধৈর্য মনে করি, না কম্পিউটারের মার্কটাকে ফালাই দিলাম, এটার দরকার নাই। কিন্তু আসলে যতটুকু মার্ক আসে এই মার্কটা যদি আমি অর্জন করতে পারি তাহলে তো আমার জবটা আমি নিশ্চিত করতে পারতেছি। কারণ স্যার জব মানেই তো হচ্ছে 2 থেকে 3 মার্কের মধ্যে কম্পিটিশন, বা 2 মার্কের জন্য 1 মার্কের মধ্যে কম্পিটিশন। তা যাই হোক স্যার, 11 থেকে 20তম গ্রেডে আসলে সবচেয়ে বড় চাকরির ক্ষেত্র কোনটা? সবচেয়ে বড় চাকরির ক্ষেত্র হচ্ছে 13তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং 16তম গ্রেডের 60 মুদ্রাক্ষারী কাম কম্পিউটার অপারেটর। এই 2টা পোস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই 2টা পোস্টে যদি আপনি চাকরিটা জয়েন করেন, আপনি 10 বছরের মাঝে হয়ে যেতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা, যেটা হচ্ছে 10ম গ্রেডের, এবং তার 10 বছরের মাঝে আপনি হয়ে যেতে পারবেন সহকারী সচিব। তো এই 2টা পদে কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ হয়। তো এবং এই 2টা পদে কম্পিউটার সংক্রান্ত পদ, সেই কারণে এই 2টা পদে কিন্তু কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি স্যার। এখন অনেকে স্যার আসলে এই ধারণাগুলো না রাখার কারণে অনেকের মধ্যে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে আসলে কোত্থেকে কোশ্চেন হয় স্যার। শুধু তাই না, আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়েছি, লিখিত যে পরীক্ষা স্যার, লিখিত পরীক্ষা পর্যন্ত হচ্ছে আপনার কম্পিউটার লিখিত পরীক্ষাও কম্পিউটার যুক্ত করছে। তার মানে আপনি কম্পিউটারকে ফেলাই দেওয়ার মতো কোনো অপশন নাই। একটা সময় দেখবেন যে প্রত্যেকটা জব পরীক্ষার জন্য কম্পিউটার এমন একটা হিটিং সাবজেক্ট হিসেবে দাঁড়াবে। কারণ তথ্য প্রযুক্তি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমি কিসের জব করি ভাই? আর তথ্য প্রযুক্তি সংক্রান্ত ধারণা না থাকা মানে আমার দেশ কখনো ডিজিটাল হবে না। আমাদের বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশ সরকারের স্বপ্ন হচ্ছে 4র্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দিবে। তো যদি আমরা এই 4র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এক্স্যাক্টলি। আদারওয়াইজ কিন্তু আমরা তথ্য প্রযুক্তিতে দক্ষ না হলে 4র্থ শিল্প বিপ্লব, আমরা দেখেন 4টা যে শিল্প বিপ্লব হচ্ছে তার মাঝে প্রথম শিল্প বিপ্লবে যখন জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলো, তখনই তো প্রথম শিল্প বিপ্লবের জন্ম। জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন আবিষ্কার করার কারণে ইউরোপীয়রা বড়লোক হওয়া শুরু করলো, আর আমরা গরিব হওয়া শুরু করলাম, আমাদের মসলিন বিলুপ্ত হয়ে গেল। সেকেন্ড শিল্প বিপ্লব যেটা হচ্ছে বিদ্যুতের ব্যবহার, তো বিদ্যুৎ যখন ব্যবহার করা শুরু হলো তখন কিন্তু আমাদের হস্তশিল্প, কুটির শিল্প ধ্বংস হয়ে গেল, আমরা ক্ষতিগ্রস্ত। ইউরোপিয়ানরা এখানে, আমাদের পাট শিল্প ধ্বংস হয়ে গেল, ইউরোপিয়ানরা সেখানে সমৃদ্ধি অর্জন করলো।
তৃতীয় শিল্প বিপ্লব যেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আসার পরেও কিন্তু আমাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে, ইউরোপ আমেরিকা সম্প্রসারিত হয়েছে। খালি সম্প্রসারিত না স্যার, ব্যাপক হারে ওরা সম্প্রসারিত। প্রতি সেকেন্ডে মনে হয় মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ইনকাম করতেছে। যেমন বিল গেটস, হ্যাঁ, ইলন মাস্ক। তো আমরা বা শ্রীলঙ্কার, আসলে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, তো শ্রীলঙ্কার যে ডেপ্ট ছিল 33 বিলিয়ন, তো সেই সরি ভুলে গেলাম সংখ্যাটা, সো 33 সামথিং। আর সেখানে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ বাদ দিলাম, সে যে টুইটার কিনছে, সেই শ্রীলঙ্কার যে ডেপ্ট, শ্রীলঙ্কার যে ঋণ, তার 1.5 গুণ টাকা দিয়ে সে টুইটার কিনছে। চিন্তা করা যায়, চিন্তা করেন পুরো শ্রীলঙ্কার যে আসলে ঋণ, যার কারণে শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দর চায়নাকে দিয়ে দিছে, তো সেই সমগ্র ঋণের 1.5 গুণ টাকা দিয়ে টুইটার কিনে ফেলছে ইলন মাস্ক। তো এই হচ্ছে অবস্থা। তো চলেন আমাদের ক্লাসটা আমরা আজকে শুরু করতে পারি। তার আগে স্যার আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কলেজের ভাই বোন, আজকে যারা আমরা ক্লাসে ইতিমধ্যে জয়েন করেছি, আমরা চাই সবাই মিলে আমরা ক্লাসটাকে এনজয় করি। যারা আপনার বিসিএস পরীক্ষার্থী, বিশেষ করে যারা 26 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে একটু মেনশন করবেন যাতে করে সবাই উপকৃত হয়। 2 নাম্বার হচ্ছে ভাই কৃতজ্ঞতার জায়গা থেকে এটা করবেন। আর যারা এখনো শেয়ার করে নেই, অবশ্যই শেয়ার করবো, কারণ জব মেডিসিনের প্রতিটি ক্লাস অনেক এক্সক্লুসিভ হয়। আপনি যদি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন, কোনো কারণে 1টা 2টা 4টা এমসিকিউ আপনার যদি মিসিং হয় ইন্টারনেটের কারণে বা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরের ট্রেনে আবার দেখতে পারবেন। সো অবশ্যই টাইম লাইনে শেয়ার করবেন, অথবা আপনি যদি কোনো গ্রুপে যুক্ত থাকেন সেগুলোতে শেয়ার করবেন। বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে অবশ্যই মেনশন করবেন। এবং সোহাগ সাহেব, আজকে তুমি মার্ক করো যারা সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে একজন থাকবেন এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে স্যার যারা একজন থাকবেন, তাদের 2 জনকে আজকে আমরা ক্যারিয়ার প্লাস অর্থাৎ নাসির স্যারের একটা বই গিফট হিসেবে প্রদান করব। সো সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আজকে আমাদের পেয়ে যাবেন নাসির স্যারের নাদুস নদুস কিউট যে বই, সে বইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো বইটা পেতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? শেয়ার করতে হবে, সাথে মেনশন করতে হবে। সর্বোচ্চ মেনশনকারী একজন পাবেন, সর্বোচ্চ শেয়ারকারী একজন বইটা পাবেন। সো স্যার, আমরা মনে হয় আস্তে ধীরে শুরু করতে পারি নাকি? শুরু করতে পারি। যারা শেয়ার করেন নাই শেয়ার করেন। সর্বোচ্চ শেয়ারকারী কতগুলো শেয়ার করছেন এটার স্ক্রিনশট আমরা নিয়ে রাখবো, যাকে আমরা দেখবো সর্বোচ্চ শেয়ার করেছেন। এবং একটু প্রমাণ দিতে হবে ভাই, খালি শেয়ার করছি বললে শেয়ার করলেন না, এটা হবে না। সো প্রথম কোশ্চেনটা মনে হয় স্যার আপনার দিয়ে শুরু হবে। আমাদের কিন্তু ফ্রি ক্লাসের একমাত্র মোটিভেশন হচ্ছে আপনাদের উপস্থিতি। আপনারা যত বেশি উপস্থিত থাকবেন, আমাদের ভেতর থেকে তত বেশি উজাড় করে দেওয়ার ক্ষমতাটা বাড়বে। তো আমাদের ফ্রি ক্লাসের মোটিভেশন জাস্ট আপনার উপস্থিতি। তো আমরা প্রথম কোশ্চেনটা দেখি, এটা সম্ভবত আমার কোশ্চেন। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে 45তম বিসিএস এর কোশ্চেন, অর্থাৎ যারা 46তম বিসিএস প্রত্যাশী, আপনাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র ব্যাচ এই কোশ্চেনটা ফেস করে আসছে। চলেন দেখি এই কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা হচ্ছে, নিচের কোনটি স্পাই ওয়্যারের উদাহরণ? স্পাই ওয়্যারের উদাহরণ কোনটি? এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাকে প্রথমে ভাইয়া আপনারা উত্তর দেন, যারা পারবো তারা কিন্তু অবশ্যই আনসার দিব। স্পাই ওয়্যারের উদাহরণ কোনটি? এখন ভাইয়া আমাদের কিন্তু জানতে হবে যে স্পাই ওয়্যার সম্পর্কে অন্তত কিছুটা। স্পাই ওয়্যার কি? ভবিষ্যতে আমাকে কি কোশ্চেন করতে পারে না যে স্পাই ওয়্যার কি? আমরা বলবো স্পাই ওয়্যার হচ্ছে একটা ক্ষতিকর সফটওয়্যার। স্পাই ওয়্যার কি? আমার আনসার হবে স্পাই ওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। স্পাইওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। ক্ষতিকরের ইংরেজি শব্দ হচ্ছে ম্যালিশিয়াস। তো সেই ম্যালিশিয়াস সফটওয়্যার, সেটাকে সংক্ষেপে বলা হয়, ম্যালিশিয়াস থেকে ম্যাল শব্দটা নিবেন, সেখান থেকে সংক্ষেপে বলা হয় ম্যালওয়্যার। ম্যালওয়্যার। তাহলে স্পাইওয়্যার হচ্ছে একটা ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার। এই ব্যাটা কি কাজ করে চলেন জানি। এই ব্যাটার প্রথম কাজ নাম শুনেই বুঝতেছেন, সে গুপ্তচর বৃত্তি করে, স্পাইং করে। তাহলে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে অদৃশ্য। কেউ যদি আপনার সামনে বসে থাকে, সে যদি গুপ্তচর বৃত্তি করে, আপনি তো তাকে ধরে ফেলবেন। তাহলে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য। অদৃশ্যভাবে সে ক্ষতি করবে। আপনি যখন মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করেন, আপনি দেখতে পান ফেসবুক দেখা যাচ্ছে, আপনি কিন্তু দেখতে পান আপনার মোবাইলে অপেরা মিনি আছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যখন কোনো স্পাইওয়্যার আপনার কম্পিউটারে প্রবেশ করবে, আপনি কিন্তু দেখতে পাবেন না, কারণ সে অদৃশ্য। অদৃশ্য থেকে সে কি করবে? অদৃশ্য থেকে তার কাজটা হচ্ছে সে আপনাকে তদারকি করবে, আপনাকে মনিটর করবে, আপনার সাথে গুপ্তচর বৃত্তি করবে। এই দুইটা কাজ যেই সফটওয়্যার করে, সেই সফটওয়্যারটাকে বলা হয় স্পাইওয়্যার। এখন স্যার আমার কাছে জিজ্ঞেস করছিল 45তম বিসিএস এ স্পাইওয়্যারের উদাহরণ কোনটা? আপনি জানেন অ্যাভাস্ট হচ্ছে একটা অ্যান্টিভাইরাস।
আপনি জানেন নর্টন একটা অ্যান্টিভাইরাস, আপনি জানেন ক্যাসপারস্কি হচ্ছে একটা অ্যান্টিভাইরাস, তাহলে আপনি অবশ্যই বুঝে ফেলছেন যে স্পাইওয়্যার হচ্ছে আমাদের কিলগার। এখন শুধু কিলগার জানলে কি ভাই আমার কাজ হবে? আরো কিছু জানা আরো কিছু জানতে হবে। কিলগার তো এইবার পরীক্ষায় আসছে, ফিউচারে স্যার তো আমাকে একটু ঘুরায় দিবে, তাহলে আমাকে আরো কয়েকটা অন্তত স্পাইওয়্যার সম্পর্কে জানতে হবে। স্পাইওয়্যার 45-এ আসছে স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, কম্পিউটারের একটা সবচেয়ে বড় দিক হচ্ছে যে জায়গা থেকে কোশ্চেন ধরা শুরু করে সেই জায়গা থেকে আসতেই থাকে, তার মানে এই জায়গা থেকে আবার আসবে এবং তার প্রমাণ আমরা আজকে দিব। কারণ আমরা 45, 44, 43-এ যাবো, তো আপনি নিজেই প্রমাণ পাবেন। তাহলে দেখেন, এই যে স্পাইওয়্যার, তার একটা এক্সাম্পল হচ্ছে কিলগার। আমরা আরো দু একটা এক্সাম্পল জানি। সবচেয়ে পপুলার এক্সাম্পল এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে যেটা, সেটা হচ্ছে পেগাসাস। আপনারা অনেকেই জানেন ইসরায়েলের নির্মিত এই পেগাসাস সফটওয়্যারের কথা, স্পাইওয়্যারের কথা। পেগাসাস এত খারাপ, সে কি করে জানেন? আপনার মোবাইলের এই ক্যামেরাটা অন রাখে, ফ্রন্ট ক্যামেরাটা অন রাখে, অডিওটা অন রাখে, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলতেছেন, কি বলতেছেন, কি ছবি তুলতেছেন, কি ছবি তুলতেছেন, সবকিছু সে মনিটর করে। তাহলে পেগাসাস হচ্ছে একটা স্পাইওয়্যারের উদাহরণ। আরো যে একটা জানি, পেগাসাস তো খুবই ফেমাস। আরো যে একটা যদি জানি আমরা, ফোন স্পাই, এটা অবশ্য নাম শুনে বোঝা যাচ্ছে স্পাই। ফোন স্পাই, সে আপনার ফোনটাকে স্পাইং করতেছে। ফিন স্পাই, এটাও একটা বিখ্যাত। স্যার এখানে স্পাই থেকেই বোঝা যায় যে আসলে বোঝা যাচ্ছে এরা ক্ষতিকারক এবং স্পাইওয়্যার। তারপর আমরা যদি আরো বলি, হকাই। আপনারা কিন্তু হকাইয়ের সাথে পরিচিত। এই যে আমরা ক্রিকেট ম্যাচ দেখি, এই যে আপনারা ডিআরএস দেখেন, এই ডিআরএস নিয়ন্ত্রণকারী একমাত্র সংস্থার নাম কিন্তু হকাই। আর কেউ কিন্তু ডিআরএস সার্ভিস দিতে পারে না। তো এই যে ডিআরএস সার্ভিস দিচ্ছে হকাই, এই হকাই কিন্তু একটা স্পাইওয়্যারেরও নাম। হকাই একটা স্পাইওয়্যারেরও নাম। তারপর আরেকটা যদি লিখি, সেটা হচ্ছে হান্ট বার। হান্ট বার হচ্ছে আরেকটা স্পাইওয়্যারের নাম। তো যেখান থেকে স্যার কোশ্চেন করতে পারে সবগুলো নামই লিখে দিছি। এর বাইরে থেকে স্যার কোশ্চেন করতে পারবে না। কেন? কারণ স্যার যেহেতু 45-এ আসছে স্যার, আমার কথা হচ্ছে যদি কোনো কারণে স্যার 46-এ মিস করেও 47-এ গিয়ে এই উদাহরণ আরেকটা মিস করবে না। কেন? কারণ যেখান থেকে কোশ্চেন ধরে ওখান থেকে আসতেই থাকে। সো কলিজার ভাই বোন, আমরা আমাদের অ্যানালাইজ থেকে আমরা বলতেছি, আমরা এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু আমরা থিসিস করছি, অ্যানালাইজ করছি, বা কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসে, সো আমরা যেভাবে বলতেছি এই জিনিসগুলোকে একটু ফোকাস করেন। আজকে আমরা কোশ্চেনের মধ্যে দেখবেন এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করতেছি। এটা প্রথম প্রশ্ন স্যার 45 থেকে কেন রাখছে, যেন 46-এ কোনো কারণে উদাহরণটা যদি চেঞ্জ করে দেয় আপনি পারেন উদাহরণটা চেঞ্জ করে দিবে শুধু। এখন আপনি নিশ্চিতকরণে পাবেন এই যে স্পাই থেকে শুধু মনে রাখবেন, স্পাই থেকে কিন্তু স্যার দুটো উদাহরণ মনে রাখা যায়। শেষে স্পাই থাকলেই হচ্ছে। তারপরে স্পাইওয়্যার জিনিসটা কি আমরা বুঝলাম, তার বৈশিষ্ট্য কি সেটাও বুঝলাম। এখন স্যার কোত্থেকে কোশ্চেন করবে? আমরা পারবো, আর কেউ পারুক না। ওকে, পরের কোশ্চেনে যেতে পারি। ওয়াও, এটা হচ্ছে স্যারের কোশ্চেন। আমি একটু আলোচনা করি। আচ্ছা স্যার, প্লটার কোন ধরনের ডিভাইস? ন্যাচারালি স্যার আমি আপনাকেই কোশ্চেন করতেছি, এই যে কোন ধরনের ডিভাইস, বেসিক্যালি এই ডিভাইসগুলো আমরা বলি ইনপুট হতে পারে, আউটপুট হতে পারে, অথবা ইনপুট আউটপুট দুটোই হতে পারে। এখন স্যার কথা হচ্ছে, এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে এখন পর্যন্ত কোশ্চেন মিস করছে এরকম মনে হয় কোনো বিসিএস নাই। 35 থেকে 45 পর্যন্ত কোনো বিসিএস মিস নাই। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা উভয়। হয় ইনপুট থেকে দিবে, নাহলে ইনপুট আউটপুট থেকে দিবে, নাহলে আউটপুট থেকে দিবে। তার মানে বুঝতে পারছেন? তাহলে আমি এখানে জাস্ট প্লটার দিয়ে আপনাকে বুঝাইছি যে প্লটার কোন ধরনের ডিভাইস, এটা আপনারা অনেকে মুখস্থ করছেন। এখন মুখস্থ করে আপনারা অনেকেই বলবেন এটা আউটপুট ডিভাইস, অথবা আবার জানা না থাকলে ইনপুট ডিভাইস, অথবা আপনি বলবেন কোনটি নয়। যাই হোক, এক্সেট্রা এক্সেট্রা, আপনার একটা ধারণা চলে আসতে পারে। তো স্যার আপনি একটু এই দিকে আসেন, আমি একটু একটা উদাহরণের মাধ্যমে ওদেরকে সবাইকে একটু বুঝাইয়ে দিই যে স্যার যদি আউটপুট ডিভাইস আমরা মনে রাখার একটা কৌশল শিখি তাহলে কেমন হয়। মনে করেন একজন এসপি এবং একজন এমপি, এরা তো স্যার নিতান্তই ভিআইপি মানুষ। যেহেতু ভিআইপি মানুষ, তাহলে এরা কি করবে? এরা ফোনে হেডফোন লাগাবে। ফোনে কি লাগাবে স্যার? হেডফোন লাগাবে। তাই হেডফোন লাগিয়ে ভিআইপি সাজবে। ফোনে হেডফোন লাগিয়ে ভিআইপি সেজে জিমেইল চেক করবে। কারণ তাদের যত তথ্য তারা জিমেইলে দেখবে,
জিমেইল চেক করলেই তারা সকল ক্রাইম করতে পারবে, কারণ এসপি দের কাজ কি আর এমপি দের কাজ কি? এদের কাজ কি যেন তেন কাজ না স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে যতগুলো কন্ডিশন, এগুলো সবগুলোই এক একটা আউটপুট নির্দেশ করবে। যেমন স্যার আমরা যদি শুরুতেই বলি, এই যে এসপি এর প্রথমে আমরা এস পাইলাম, এস দ্বারা আমরা কি বলতেছি, বা সরি এমপি বলতে পারি, সরি এসপি না, এমপি তো আছে, এসপিও আছে, এসপিও বলতে পারি আমরা, এমপিও বলতে পারি। তাহলে এস দিয়ে আমরা স্পিকার বলতে পারি, কি বলতে পারি, স্পিকার বলতে পারি। তাহলে স্পিকার একটা কি ডিভাইস স্যার? আউটপুট ডিভাইস। নিতান্তই আমি যতগুলো বলতেছি এগুলো সবগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। স্যার পি থেকে কি বলতে পারি? প্লটার। প্লটার বলতে পারি। তাহলে এখানে কি আছে স্যার? প্লটার। প্লটার আছে। তাহলে প্লটার কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। স্যার এম থেকে আমরা কি বুঝতে পারি স্যার? মনিটর। মনিটর বলতে পারি। মনিটর বলতে। তারপরে আমরা পি থেকে আবার কি বলতে পারি? প্রিন্টার বলতে পারি। প্রিন্টার বলতে পারি, এক্স্যাক্টলি, কারণ এখানে যেহেতু আমি প্লটার নিছি তাহলে এখানে আমি প্রিন্টার নিতে পারি। এবং আমরা দেখতেছি হেডফোন, এটা নিজেই একটা কি? আউটপুট ডিভাইস। নিজে একটা আউটপুট ডিভাইস। এরপরে স্যার ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এটাও একটা কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। আই থেকে আমরা কি বলতে পারি স্যার? আই থেকেও কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, সেটা কি না, আই থেকে মনে হয় না কোনো কিছু আসবে, তবে পি থেকে আসবে। পি থেকে আমরা কি বলতে পারি স্যার? পি থেকে কিন্তু আমরা প্লটার বলতে পারি, আরো তো অলরেডি আমরা পি তো অলরেডি আসছে। পি এর মানগুলো অলরেডি আমরা জানি, প্রিন্টার হতে পারে, তারপরে প্লটার হতে পারে, এগুলো আমরা জানি। কিন্তু স্যার এই যে জিমেইল, জিমেইলের এখানে স্যার আমরা এম দেখতেছি, এই যে এম, জিএম, এই জিমেইলের এম থেকে কিন্তু আমরা মাইক্রোফোনটা ব্যবহার করতে পারি। এই যে মাইক্রোফোন যেটা, এটাও কিন্তু আমাদের কি মাইক্রোফিস যেটাকে আমরা বলি, মাইক্রোফিসটাও কি একটা আউটপুট ডিভাইস। মাইক্রোফিসটাও একটা আউটপুট ডিভাইস। তা এরকম কন্ডিশন মেনটেন করে এখানে বেসিক্যালি স্যার যে জিনিসগুলো আসে, স্ক্যানার আসে, প্লটার আসে, আমরা এটাকে বলতে পারি মাইক্রোফোন, মাইক্রোফিস বলতে পারি। তারপরে এখানে আমরা প্রিন্টার বলতে পারি, মনিটর, হ্যাঁ মনিটর বলতে পারি, এম থেকে মনিটর বলতে পারি। এগুলো সবগুলো কি ডিভাইস? আউটপুট ডিভাইস। এক কথায় এখানকার সংক্রান্ত যতগুলো জিনিস দেখতেছি আমরা সবগুলোকেই আমরা আউটপুট ডিভাইস বলতে পারি। কথা বুঝতে পারছেন? এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আরে হেডফোন লিখছি না, হেডফোন, যাই হোক বলছি তো ঠিকই, হেডফোন ইংলিশে লেখেন না, হেডফোন, PHON, হেডফোন। হেডফোন নিজেও একটা কি স্যার? আউটপুট ডিভাইস। যাই হোক, তাইলে আমরা এখানে যতগুলো জিনিস জানলাম এগুলো সবগুলোই কি আউটপুট ডিভাইস। স্যার ইনপুট ডিভাইসের আমি আরেকটা এমসিকিউ রাখছি, ওটা মনে রাখার আরো একটু কৌশল আছে। সেটা হচ্ছে MS ধোনি BMW গাড়িতে চড়ে জকিং শেষে স্যুপ খেয়ে রেস্ট নেয় বা আদার্স এক্সেট্রা যাই করুক না কেন, এই যে MS ধোনি যতগুলো কথা বললাম, BMW গাড়িতে চড়ে, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু ইনপুট ডিভাইস যুক্ত আছে। তো আমরা একটু পরে এটার উদাহরণ নিয়ে আরো কথা বলবো, একটা একটা করে আমরা শিখি। যাই হোক স্যার, এখানে আর আমরা কোনো আলোচনা করতেছি না। তাহলে প্লটার কি ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। আমি যদি একটু বলি এখানে, আপনাকে যদি বলে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো প্রিন্ট কোন প্রিন্টারে হয়, এক্স্যাক্টলি সেটা কিন্তু অবশ্যই প্লটার। প্লটার হবে। প্লটারও এক ধরনের প্রিন্টার, সবচেয়ে বেস্ট প্রিন্ট, খরচটা বেশি হবে আসলে, কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রিন্ট, একদম কলম দিয়ে সুন্দর হাতের লেখার মতো আপনি পাবেন এই প্লটারে। আর যদি প্লটারকে বাদ দেন তাহলে লেজার প্রিন্টার সবচেয়ে ভালো কোয়ালিটির। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই, কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন এটা আশা করি সবাই পারবে। পারবে। এখন আমাদেরকে বলতেছে এই যে নিচের কোনটি ALU এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়। 45তম BCS এর কোশ্চেন। নিচের কোনটি আলু মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়। এখন কোশ্চেন হচ্ছে আলু বেটা থাকে কোথায়? কম্পিউটারের যে ব্রেইন, কম্পিউটারের ব্রেইনটাকে বলা হয় প্রসেসর। কম্পিউটারের ব্রেইনকে বলা হয় প্রসেসর। এই প্রসেসরের আবার তিনটা অংশ। প্রথম অংশের নাম হচ্ছে আলু মানে কি? এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা বাংলায় বলতে পারেন বীজগাণিতিক যুক্তি ইউনিট। যৌক্তিক ইউনিট, হ্যাঁ, বীজগাণিতিক যৌক্তিক ইউনিট। যৌক্তিক একক বাংলাই বলি, সব বাংলা, বীজগাণিতিক যৌক্তিক একক। তারপর আমার প্রসেসরে থাকে কি? কন্ট্রোল ইউনিট, যে নিয়ন্ত্রণ করে, এটাকে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ একক। নিয়ন্ত্রণ একক। তারপরে আমাদের থাকে প্রসেসরের পার্সোনাল মেমোরি। প্রসেসরের পার্সোনাল মেমোরি, অনেক মেমোরি আমার কম্পিউটারে আছে, কিন্তু এই যে প্রসেসর ব্যাটার যে পার্সোনাল মেমোরি, সেই মেমোরিটাকে বলা হয় রেজিস্টার।
সেই মেমোরিকে বলে রেজিস্টার। এখন ভাইয়া আপনি যখন কোনো বীজগণিতিক কাজ করেন, বীজগণিতিক কাজ কি, ধরেন 3 আর 4 যোগ করবেন। 3 আর 4 যোগ করার সময় এই 3 আর 4কে হয় যারা আমার মতো কম মেধাবী তারা রাখেন খাতায়, আর যারা বেশি মেধাবী তারা রাখেন মাথায়। কিন্তু 3 আর 4কে যোগ করার জন্য কোথাও না কোথাও তো রাখতে হবে। আমি রাখতেছি বোর্ডে, মেধাবীরা রাখতেছে মাথায়, আর কম্পিউটার রাখতেছে হচ্ছে রেজিস্টারে। তাহলে 3 আর 4কে যে যোগ করবেন, যোগ করার আগে তাকে কই রাখবেন? রেজিস্টারে রাখবেন এই 3 আর 4কে। এরপর 3 আর 4কে যোগ করবেন না, যোগ করার কাজটা করে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ যৌক্তিক দিয়ে সে কাজটা করে। 3 আর 4কে যোগ করলে কত হয়? 7 হয়। এই যে যোগফল 7, এই 7কে সে কোথায় রাখে? 7কেও রাখে সে রেজিস্টারে। 7কে প্রাথমিকভাবে সে রেজিস্টারে রাখলো, যখন যোগ করে 7 হয়ে গেল রেজিস্টারে রাখলো, রাখা শেষ হলে তারপর সে এটাকে পাঠায় দেয় আউটপুট ডিভাইসে। সেটা হতে পারে মনিটর, হতে পারে সেটা প্রিন্টার, হতে পারে স্পিকার, বলবে 7 স্যার ইওর রেজাল্ট ইজ 7 সেটা বলবে। কিন্তু এই যে দেখেন আমার কোশ্চেনটা কি, নিচের কোনটি অ্যারিথমেটিক লজিক ইউনিটের আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? তাহলে আউটপুটটা রাখবে কোথায়? রেজিস্টারে। এই যে 7টা হচ্ছে আমার আউটপুট, তাহলে এটা রেজিস্টারে যুক্ত হয়েছে, থাকবে সে রেজিস্টার। আপনাকে কিন্তু ঘুরায় কোশ্চেন করতে পারে যে প্রসেসিং এর আগে বা কম্পিউটার কোনো কাজ করার আগে ইনপুট গুলাকে সাময়িকভাবে কোথায় রাখে? প্রসেসিং এর আগেও রাখে রেজিস্টারে, প্রসেসিং এর পরেও রাখে রেজিস্টারে। ইনপুট হিসাবেও রেজিস্টারকে রাখবে, আউটপুট হিসাবেও রেজিস্টারকে রাখবে। তাহলে থাকবে কোথায়? রেজিস্টারে থাকবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই যে কোশ্চেনটা আপনি ব্যাখ্যা করলেন, এটা হয়তোবা তারা ভাবতেছে 45তম বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি বলি স্যার এই যে ALU এটা আসলে কি? যৌক্তিক বা হচ্ছে যাই হোক বীজগণিতিক যৌক্তিক ইউনিট বা যৌক্তিক ইউনিট একক। এরপরে CU বা হচ্ছে এই যে নিয়ন্ত্রণ একক বা নিয়ন্ত্রণ ইউনিট। এই জিনিসগুলো যে ব্যাংক জব পরীক্ষায় কি কত পরিমাণ আসছে, আবার ALU এর পূর্ণরূপ এগুলো হর হামেশাই প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো ভাবে চলে আসে। তার মানে দেখেন, একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো ব্যাখ্যা পাইলাম। এখন এই প্রশ্নটাই আবার বলতে পারে নিচের কোনটি ALU এর ইনপুট আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? কোনটি আসতে পারে। কারণ আমার এই যে 3 আর 4 এটা ইনপুট ছিল, ইনপুটটাও আমার রেজিস্টারে আছে, 7 আউটপুট এটাও আমার রেজিস্টারে আছে। কথা বুঝতে পারছেন? তাহলে এক ঢেলে দুই পাখি আপনার। 3 আর 4কে 7 বানাচ্ছে কে? বানানোর কাজটা করতেছে হচ্ছে আলু। যুক্তি দিয়ে সে কাজটা করতেছে। তাহলে এই যে দেখেন কোশ্চেনের প্যাটার্ন গুলো আমরা বুঝতেছি, এগুলোই আসবে ভাইয়া। স্যার পরের কোশ্চেনে কি আমরা যেতে পারি? হ্যাঁ, পরের কোশ্চেন আমরা অবশ্যই যেতে পারি। পরের কোশ্চেনটা স্যার আপনার। ওয়াও স্যার, অ্যামেজিং একটা কোশ্চেন। আমি একটু এই সাইডে যেতে গেলে, যাই হোক কলেজের ভাই বোন, এই জায়গা থেকে কিন্তু হর হামেশাই কোশ্চেন আসে স্যার, আসে না স্যার? হ্যাঁ, নিয়ম হর হামেশাই কোশ্চেন আসে, বিশেষ করে ব্যাংক জব পরীক্ষা প্রতি ব্যাংক জবে এখান থেকে একটা কোশ্চেন ধরে। সো কলেজের ভাই বোন, এখনো যারা আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করতেছি না, রিঅ্যাকশন ইউজ করি, কারণ আমরা এতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছি কিন্তু রিঅ্যাকশন ইউজ হইছে মাত্র কয়টা? দেখেন স্যার, এটা খুবই খারাপ। ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমরা বই পেয়ে যাব এবং সর্বোচ্চ মেনশনকারীও বই পেয়ে যাব। সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন করতে হবে। স্যার এখানে কি আমরা একটা তথ্য জানবো না সবগুলো তথ্য জানবো? আমরা সবগুলো তথ্যই জানতে চাই স্যার। তাহলে সবগুলো তথ্য যদি আমরা জানতে চাই স্যার, তাইলে আমরা যদি বলি স্পিডের দিক থেকে সবচেয়ে কম স্পিড মনে হয় আমরা কেবি কে বলি নাকি? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, কেবি কে বলতে পারি এই সাপেক্ষে। আচ্ছা, 1 কেবি সমান সমান যদি আমরা বলি, তাইলে আমরা কত বলতে পারি স্যার? 1024 কি বলতে পারি? বিট বলতে পারি। স্মল বি লিখতে, অথবা বিপিএস বলতে পারি। বিপিএস, বিট পার সেকেন্ড। স্যার এখন কেবি থেকে বড় কি? 1 এমবি, এমবিপিএস বলতে পারি আমরা। এটাকে আমরা বলতে পারি কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড। এখন 1 কিলোবিট পার সেকেন্ড সমান সমান 1024 বিট পার সেকেন্ড। এখন কথা হচ্ছে আমার কেবির থেকে স্পিডের দিক থেকে বেশি কে? এমবি। আমরা কথা বলি না, আরে আমার তো স্পিড কম, তার মানে কেবিতে স্পিড চলতেছে। আর যখন আমরা বলতেছি না, আরে আমি ভিডিওটা স্মুথলি দেখতেছি, তার মানে এমবিতে চলতেছে। এখন 1 এমবি সমান সমান আমরা বলতে পারি কত স্যার? 1024 কেবিপিএস, কেবিপিএস। এখন স্যার আমরা যখন বলি আমার মোবাইলে ইন্টারনেট নাই, নেট নাই, 1 জিবি লোড দিয়ে দে, তার মানে এমবির থেকেও বড় জিবি। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে বলতে পারি জিবি পিএস, গিগাবিট পার সেকেন্ড। তাহলে 1 জিবি সমান সমান কত এমবি? আমরা এটা হরহামেশাই বলি 1024 এমবি। তাহলে 1024 এমবি পিএস।
স্যার জিবির থেকেও বড় জিনিস আছে। তাহলে জিবির থেকেও বড় জিনিস হচ্ছে টিবি নাকি স্যার? টিবিপিএস, টেরাবিট পার সেকেন্ড। তাহলে 1 টেরাবিট পার সেকেন্ড সমান সমান কত জিবি? 1024 জিবি পিএস। স্যার টিবির থেকেও বড় জিনিস আছে পেটাবিট পার সেকেন্ড। তাহলে আমরা 1 পিবিপিএস বলতে পারি, পেটাবিট পার সেকেন্ড। তাহলে 1 পেটাবিট পার সেকেন্ড সমান কত টেরাবিট পার সেকেন্ড বলা যায়? ওই একই জিনিস 1024 টেরাবিট পার সেকেন্ড বিপিএস। আরো আছে যেটা বেটা, মানে ওগুলো থেকে আমরা যাচ্ছি না, এতটুকুর মধ্যেই লিমিটেড থাকাটাই। আমরা এখন ওই টেরা পর্যন্তই আসি, আর পেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আর জিটা টিটা এগুলো আমাদের এগুলো দরকার নেই। তাহলে স্যার এই জায়গাগুলো থেকেই এখন স্যার এই কোশ্চেনটা করছে 36তম বিসিএস যে নিচের কোনটি সঠিক? 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট বলা যায়। এখন কথা হচ্ছে এই জায়গাটা এবার চেঞ্জ করে দিতে পারে না? দিতে পারে। আমাকে কি বলতে পারে না 1 জিবি সমান সমান কত? হ্যাঁ, এটাই ব্যাংকে আসছে। তাইলে দেখেন এটা ব্যাংক অফ কোশ্চেন। তাহলে এইভাবে আমার হর হামেশাই কোশ্চেন আসবে কলেজের ভাই বোন। তাহলে দেখেন একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু 1 2 3 4 5টা তথ্য জানলাম, যে তথ্যগুলো হর হামেশাই আমার। এই যেমন এখানে 1 মেগাবাইট বলছে স্যার, 1 মেগাবাইট সমান সমান আমরা কি 1024 বাইট বলবো? না, এখানে একটা জিনিস মিসিং। মেগাবাইট মানে হচ্ছে এমবি কে আমরা যাকে বলতেছি। দেখ এমবি সমান সমান 1024 কিলোবাইট পার সেকেন্ড, তার মানে মিলতেছে না। আর 1000 তো এটা হবেই না। 1 মেগাবাইট সমান সমান 1000 তো জীবনও না। 1024 যেগুলো সেগুলোর দিকে আমরা একটু ফোকাস করতে পারি। তার মানে আমাদের রাইট হচ্ছে ক নাম্বার। খুবই সিম্পল কোশ্চেন স্যার। এখানে আর কোনো কিছু বলার আছে? এনাফ। ওকে, তাহলে স্যার আমরা পরের কোশ্চেনে যাইতে মনে হয় পারি। হ্যাঁ, পরের কোশ্চেনে যাওয়া যায়। ওয়াও স্যার, আপনার কোশ্চেন। পরের কোশ্চেনে যদি আমরা দেখি, এটাও দেখেন 45তম বিসিএস এর কোশ্চেন। ওকে, 45তম বিসিএস এর কোশ্চেনটা কি যদি আমরা একটু দেখি, এইখানে আমাদেরকে বলছে একটা কম্পিউটার নেটওয়ার্কে, তার মানে একটা কম্পিউটার নেটওয়ার্কে একটা ল্যানের একাধিক ডিভাইসকে একটা ওয়েনের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? এখন এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই কোশ্চেনের আনসারটা 45তম বিসিএস এর পরে অনেক টিচার, অনেক কোচিং সলিউশনটা কিন্তু ভাইয়া ভুল দিছে। এরপর আমি যখন সঠিক উত্তর দিচ্ছি তখন সবাই আমাকে ফোন দিচ্ছিল, যাক সেটা বলবো না। এখন আমাদের কিন্তু ক্লিয়ারলি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ভাইয়া ভুল হয়ে যাবে। আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ফার্স্ট কথা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আবার কি জিনিস? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একাধিক কম্পিউটারকে আমি যখন পরস্পরের সাথে যুক্ত করলে যা হবে সেটাই নেটওয়ার্ক। তাহলে এই যে দেখেন আমরা একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করলাম, একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করলে যা হইছে সেই ব্যাটার নামই নেটওয়ার্ক। তাহলে দেখেন ল্যান কি জিনিস? একাধিক নেটওয়ার্কে একটি ল্যান। তাহলে একটা ল্যান হচ্ছে একটা নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কটাকে ল্যান কেন বলতেছি? কারণ হচ্ছে এই কম্পিউটারগুলোর মাঝখানকার দূরত্ব 1 কিলোমিটার বা তার কম। সেই জন্য এই নেটওয়ার্কের নাম হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই যে ল্যানের একাধিক ডিভাইসকে, তার মানে ল্যানের ভেতরে একাধিক ডিভাইস আছে, সেই ডিভাইসকে একটা ওয়েনের সাথে সংযুক্ত করা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটা ওয়েন। তার মানে ওয়েন ব্যাটা কিন্তু আরেক নেটওয়ার্ক। এই যে দেখেন আরেকটা নেটওয়ার্ক, এই ব্যাটারা হচ্ছে বেশি দূরে, অনেক দূরে, তারা 375 কিলোমিটারের চেয়েও বেশি দূরে। সেই জন্য এই নেটওয়ার্কের নাম হচ্ছে ওয়েন, আর এই নেটওয়ার্কের নাম হচ্ছে ল্যান। একাধিক কম্পিউটার যুক্ত, কাছাকাছি যুক্ত, 1 কিলোমিটারের মাঝে যুক্ত, সেই জন্য এই নেটওয়ার্কের নাম হচ্ছে ল্যান। আর এটা আরেকটা নেটওয়ার্ক, এই ব্যাটার নাম ওয়েন, কারণ এরা পরস্পরের সাথে যুক্ত কিন্তু দূরে যুক্ত, সেই জন্য ওয়েন। এখন স্যারের কোয়েশ্চেনটা কি? স্যারের কোয়েশ্চেনটা হচ্ছে এই ল্যানের ডিভাইসকে বা একাধিক ডিভাইসকে ওয়েনের সাথে যুক্ত করা। তাহলে ল্যানকে আমরা ওয়েনের সাথে যুক্ত করতেছি। দেখেন ভাইয়া, ল্যান একটা নেটওয়ার্ক, ওয়েন আরেকটা নেটওয়ার্ক, তার মানে আমি একাধিক নেটওয়ার্ককে যুক্ত করব। পয়েন্ট এখানে কি? পয়েন্ট হচ্ছে আমি একাধিক নেটওয়ার্ককে যুক্ত করব, একসাথে করতে যাচ্ছি। একাধিক নেটওয়ার্ককে একসাথে করার জন্য আমার কাছে অপশন 2টা। ফার্স্ট অপশন হচ্ছে রাউটার। একাধিক নেটওয়ার্ক, 2টা ভিন্ন নেটওয়ার্ক, তাদেরকে যুক্ত করার জন্য ফার্স্ট চয়েস কি আমার? রাউটার। আর সেকেন্ড চয়েস হচ্ছে গেটওয়ে। গেটওয়ে দিয়ে করা যাবে। আমি 2টা ভিন্ন নেটওয়ার্ককে আইদার রাউটার দিয়ে যুক্ত করব অথবা গেটওয়ে দিয়ে যুক্ত করব। এখন কখন রাউটার কখন গেটওয়ে, এটা আমাকে একটু বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আমি রাউটার দিয়ে তখন যুক্ত করব যখন নেটওয়ার্ক 2টার নিয়ম কানুন সেম।
নিয়ম কানুনকে বলা হয় প্রোটোকল। এই দুইটা নেটওয়ার্কের প্রোটোকল যদি সেম হয়, প্রোটোকল যদি সেম হয় তাহলে আমরা যুক্ত করব রাউটার দিয়ে। আর যদি দেখি এই ব্যাটারা যেসব নিয়ম মানে এই ব্যাটারা ওইসব নিয়ম মানে না, ভিন্ন নিয়ম মানে, তখন আমরা দুইটা ভিন্ন নেটওয়ার্ক তাদেরকে যুক্ত করব কি দিয়ে? গেটওয়ে দিয়ে। তাহলে ভিন্ন প্রোটোকল, যখন নিয়ম কানুন বা প্রোটোকল ভিন্ন তখন দুইটা নেটওয়ার্কে যুক্ত করব হচ্ছে গেটওয়ে দিয়ে, আর নিয়ম কানুন সেম হলে যুক্ত করব রাউটার দিয়ে। এই হচ্ছে পুরা ফ্যাক্টটা। এখন আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটার নেটওয়ার্কের একটা ল্যানের একাধিক ডিভাইস, তার মানে জিনিসটা ল্যানের ভেতরের ডিভাইস, তার মানে জিনিসটা ল্যানের মধ্যেই আছে। একটা ওয়েনের সাথে যুক্ত করব, তার মানে ল্যানের কিছু অংশকে, তার মানে ল্যানটাকে যুক্ত করব ওয়েনটার সাথে। তাহলে দুইটা ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করব, দুইটা ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য চয়েস কি আছে? রাউটার আর গেটওয়ে। যদি প্রোটোকল সেম হয় রাউটার, প্রোটোকল ডিফারেন্ট হলে গেটওয়ে। প্রোটোকলের কথা তো আমাকে বলে নাই, তার মানে আমি কনফিউজ রাউটার না গেটওয়ে। স্যার আমার কনফিউশন রাখতে দিচ্ছে না স্যার, স্যার বলছে গেটওয়ে তো নাই, তুমি কেন কনফিউজড? তোমার চয়েস হচ্ছে রাউটার, তুমি কেন কনফিউজড হবা? প্রোটোকলে আমি কথা বলিও নাই, গেটওয়ে চয়েসও দেই নাই, তোমার চয়েস হচ্ছে রাউটার। বাকিগুলো নিয়ে একটু কথা বলি। ওয়েব সার্ভার, কারণ স্যার এই ওয়েব সার্ভার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এখন কথা হচ্ছে ওয়েব সার্ভারটা আবার কি জিনিস? সার্ভার মানে একটা কম্পিউটার, বৃহত্তম কম্পিউটার, যেই কম্পিউটার মানুষকে সেবা দিয়ে বেড়ায়। আপনার মনে করেন আলম বসের গান শুনতে মন চাইছে, হিরো আলমের, আপনি গান কোথায় শুনবেন? সার্চ করেন, সার্ভারে আছে। তো সার্ভারের কাজ হচ্ছে মানুষকে সার্ভিস দিয়ে বেড়ানো। বিশাল বিশাল মেইন ফ্রেম কম্পিউটার, বিশাল বিশাল কম্পিউটার মানুষকে সার্ভিস দিয়ে বেড়ায়। এখন একাধিক নেটওয়ার্ককে ল্যান আর ওয়েনকে যুক্ত করতে তো আপনি সার্ভার কম্পিউটার লাগবে না, দরকার নেই, কোনো দরকার নাই। ব্রিজ আর হাব, ব্রিজ আর হাব হইল ফ্যাক্ট। এই যে দেখেন এই কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত না, এই কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত না, এদেরকে যুক্ত করার জন্য আমাদের দরকার ব্রিজ। আচ্ছা সরি, একটু ভুল বলতেছি, এই কম্পিউটারগুলোকে আমাদের যুক্ত করার জন্য দরকার হচ্ছে হাব। তাহলে কম্পিউটারগুলোকে যুক্ত করে নেটওয়ার্ক বানানোর জন্য দরকার হবে হাব। একাধিক কম্পিউটারকে কি দিয়ে যুক্ত করব? আমি কি এই কম্পিউটার থেকে তার এনে, এই কম্পিউটার থেকে তার এনে ঘেরো দিব? ঘেরো তো আর দিব না। যেই জিনিস দিয়ে যুক্ত করব, যেই মাল্টিপ্লাগের মতো জিনিস দিয়ে যুক্ত করব, ওই ব্যাটার নাম হচ্ছে হাব। তারপরে আসেন ব্রিজের কাছে। একই নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন অংশকে যুক্ত করব আমরা ব্রিজ দিয়ে। যেমন মনে করেন আমরা এখন আছি জব মেডিসিন মিরপুর শাখায়, আমার কাছে 4-5টা কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলো যুক্ত। আবার আমাদেরই আছে জব মেডিসিনের রংপুর শাখা, স্যার রংপুর শাখা টি শার্ট পরে আসছেন, তো আমাদেরই আছে জব মেডিসিনের রংপুর শাখা, সেখানেও 4-5টা কম্পিউটার আছে। এখন দেখেন আমাদের 4-5টা কম্পিউটার, মিরপুরের 4-5টা কম্পিউটার আর রংপুরের 4-5টা কম্পিউটার, তারা কিন্তু একই নেটওয়ার্কের ভিন্ন অংশ। আমার কম্পিউটার গুলো জব মেডিসিনের, ওদের কম্পিউটার গুলো জব মেডিসিন, একই নেটওয়ার্ক কিন্তু ভিন্ন অংশ। একই নেটওয়ার্কের ভিন্ন অংশকে যুক্ত করা হয় ব্রিজ দিয়ে। একই নেটওয়ার্ক কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়, তাদেরকে যুক্ত করবো কি দিয়ে? ব্রিজ দিয়ে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, তাদেরকে যুক্ত করবো কি দিয়ে? তাদেরকে যুক্ত করবো আমরা হয় রাউটার দিয়ে, না হলে গেটওয়ে দিয়ে। যাদেরকে যুক্ত করতেছি নেটওয়ার্ক গুলা যদি সেম প্রোটোকলে হয় তাহলে রাউটার, প্রোটোকল বা নিয়ম কানুন, নিয়ম নীতি ভিন্ন হলে আমরা যুক্ত করব গেটওয়ে দিয়ে, আর কম্পিউটার গুলাকে যুক্ত করব হাব দিয়ে। আমরা কমপ্লিট ব্যাপারগুলো বুঝতে পারি। এই যে নেটওয়ার্ক ডিভাইস, এই নেটওয়ার্ক ডিভাইস থেকে যে কি পরিমাণ কোশ্চেন আসে এটা বলা বাহুল্য। হ্যাঁ, প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, আমি মনে করি যে নেটওয়ার্ক ডিভাইস থেকে এবার আপনারা যারা 46 পরীক্ষা দিবেন এখান থেকে আরো একটা মার্ক কমন পাবেন। এবং স্যার যেভাবে ব্যাখ্যা দিল আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয় এবার ব্রিজ চলে আসতে পারে, অথবা হাব চলে আসতে পারে, ওয়েব সার্ভারে চলে আসতে পারে। কারণ ওয়েব সার্ভার মানে হচ্ছে একটা বৃহত্তম কম্পিউটার যেখানে হচ্ছে সব ধরনের তথ্য জমা থাকে। আপনি সার্চ দেওয়া মাত্রই যে তথ্যগুলো পেয়ে যান, এগুলো কোত্থেকে আসে? ওয়েব সার্ভার থেকে, সব ওয়েব সার্ভার থেকে আসে। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো হচ্ছে। এছাড়াও স্যার ওয়েব সার্ভার নিয়ে আমরা আরেকটু হালকা একটু ব্যাখ্যা দিতে পারি। যেমন স্যার মনে করেন এটা একটা ওয়েব সার্ভার, এখন এটা একটা ক্লায়েন্ট। একটা ক্লায়েন্ট যখন ওয়েব সার্ভারকে বলবে যে আমার কিছু তথ্য দরকার, তখন এই যে বলা জিনিসটা কিসের মাধ্যমে আসবে? HTTP এর মাধ্যমে। এটাও কিন্তু নিয়মে, এই যে আমরা বলছিলাম না যে সেম নিয়ম, এটা হচ্ছে ক্লায়েন্ট, নিয়মের নাম, এটা হচ্ছে সার্ভার। এখন দেখেন স্যার, সার্ভার যখন আবার ক্লায়েন্টকে তথ্য দিচ্ছে তখনও জিনিসটা আসবে কিসের মাধ্যমে? HTTP এর মাধ্যমে। HTTP এর মাধ্যমে।
তাহলে এইচটিটিপি, তাহলে দেখেন হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাইলে একটা ক্লায়েন্ট কোন একটা তথ্য দরকার, সে তথ্যটা পাচ্ছে কার কাছ থেকে? সার্ভার থেকে। সার্ভার যে তথ্যটা ক্লায়েন্টকে দিচ্ছে সেটাও দিচ্ছে কিসের মাধ্যমে? এইচটিটিপি এর মাধ্যমে। আবার ক্লায়েন্ট যে সার্ভারকে কোশ্চেনটা পাঠাচ্ছে সেটাও পাঠাচ্ছে এইচটিটিপি এর মাধ্যমে। তাহলে স্যার এখানে একটা কোশ্চেন করতে পারে না? সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যে সম্পর্ক আদান প্রদান হয় কিসের মাধ্যমে? এইচটিটিপি নামের নিয়ম কানুন বা প্রোটোকলের মাধ্যমে। তাহলে দেখেন, আমার মনে হয় না যে আর কোনো কিছু ল্যাকিং আছে, সবকিছু মোটামুটি কমপ্লিট সলিউশন দেওয়ার জন্য আমরা এখানে আছি। ওকে স্যার, পরে কোশ্চেন যেতে পারি আমরা। স্যার এটাও আপনার আলোচনা না আমার? কি বলবো, আপনি বলেন। আচ্ছা বলি। স্যার এটা অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করছি, মনে পড়ে? হ্যাঁ। আপনি কিন্তু বারবার বলছিলেন যে বলেন তো অপটিক্যাল ফাইবার আলোক যে ঘটনাটা ঘটায়, অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা কি? স্যার বারবার চিল্লায় মিনিমাম 10 বার বলছে। এটা আমার এখনো কানের মধ্যে লেগে আছে। তো স্যার এই উত্তরটা সবার কাছ থেকে চাচ্ছি, স্যার ব্যাখ্যা দিচ্ছে কিন্তু উত্তরটা সবার কাছ থেকে চাচ্ছি। এক্স্যাক্টলি গত ক্লাসে আমি ব্যাপারটা বলেছিলাম। এখন সবাই একটু আমাদেরকে উত্তরটা দিয়ে দেন। 6 নম্বর উত্তরটা সবাই দিয়ে দেন। স্যার অলরেডি অনেকে উত্তর দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিচ্ছেন, কিন্তু অনেকের উত্তর ভুলও হচ্ছে। অনেকের উত্তর ভুল হচ্ছে, তো ভুল উত্তর কিন্তু দেওয়া যাবে না। একটু সঠিক উত্তরটা আমরা চাচ্ছি। এখন সঠিক উত্তর পাচ্ছি। হ্যাঁ, অনেকে দিচ্ছে স্যার, এখন সঠিক উত্তর আসছে। যাই হোক স্যার, আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা অনেকগুলো কথা বলছিলাম যে অপটিক্যাল ফাইবার আমরা গঠন সহ দেখাই দিছি। হ্যাঁ, তিনটা কোর, ক্ল্যাডিং, রাইট। এই তিনটা অংশের মধ্যে এক নম্বরে হচ্ছে কোর, একদম ভেতরের অংশ। 2 নাম্বার হচ্ছে কি স্যার? ক্ল্যাডিং। এটাও আমরা বলছি যেটা হচ্ছে মধ্যস্তর। 3 নম্বরে হচ্ছে জ্যাকেট। এগুলো নিয়ে আমরা কিন্তু একদম বিশদ আলোচনা করছি। কোনটা স্বচ্ছ, কোনটা অস্বচ্ছ, কোনটা ঘন, কোনটা পাতলা, সেটা আমরা আলোচনা করছি। এবং স্যার বারবার চিল্লায় বলছে যে আমাদের অপটিক্যাল ফাইবারের এই যে ভেতরের অংশ যেটা কোর, এটার ভেতর দিয়ে যে আলোটা পাস হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে, এটা কিন্তু বারবার স্যার বলছে। আলোর তো অনেক ঘটনা আছে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন, প্রচুর ঘটনা আছে, কিন্তু অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটা ঘটবে? আচ্ছা, অনেকে বলছেন বিচ্ছুরণ, অনেকে বলছেন অপবর্তন। এখন এই দুটোর মধ্যে কনফিউশন নাকি? কিন্তু স্যার প্রতিসরণ কি হয় এখানে? না, এখানে আসলে প্রতিসরণটাই সূত্রের চিপায় পড়ে হয়ে যায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রতিসরণটা কোথায় হয় এটাও আমরা বলছিলাম স্যার, যে আপনি মনে করেন নৌকায় চড়ছেন, বইটা দেখতেছেন, বইটাটা একটু বাঁকা হয়ে একটু কাছাকাছি অবস্থানে দেখতেছেন। এই যে কাছাকাছি অবস্থানে দেখতেছেন কেন? কিসের মাধ্যমে? আলোর প্রতিসরণের কারণে। আপনি মাছকে পানির একটু উপরে দেখেন, মাছ আপনাকে একটু দূরে দেখে। কেন দেখে? আলোর প্রতিসরণের কারণে। এগুলো স্যার ব্যাখ্যা করছি এবং সবাই পারছে আলহামদুলিল্লাহ। তাহলে উত্তর হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি আরেকটু যদি বলি, হ্যাঁ স্যার, হ্যাঁ 1 মিনিট যদি বলি, এটা হচ্ছে খুব কঠিন কোশ্চেন হলে আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই যে আমার অপটিক্যাল ফাইবারটা আছে, এটার ভেতরে আমি কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটাইতে যাব? সুন্দর মতো আয়না লাগায় দিয়ে প্রতিফলন ঘটায় দিতাম, না ঘটায় দিয়ে আমরা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেন ঘটাতে যাব? তার কারণটা হচ্ছে, খুব ডিফিকাল্ট কোশ্চেন হলে এটা হবে, সেটা হচ্ছে সাধারণ প্রতিফলনের সময় আলোর কিছু অংশ শোষিত হয়ে যায়। প্রতিসরণের সময় আলোর কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিসরিত হয়। যেমন আপনি যদি স্যারের চশমার দিকে তাকান, আপনি কিন্তু স্যারের চোখ দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে আশপাশে লাইট আছে, লাইটগুলো দেখা যাচ্ছে। তার মানে আমাদের চশমার গ্লাসে আলোর প্রতিসরণও হচ্ছে, যার কারণে আমার চোখ দেখেন। আবার আপনি আশপাশের আলো দেখেন কেন? আলোর প্রতিফলন হচ্ছে, এট দ্য সেম টাইম হয়। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলোর 100% প্রতিফলিত হয়। আমি যে ইনফরমেশন এখানে দিব, ঠিক 100% সেই ইনফরমেশন বের হয়ে আসবে। এই জন্যই সেই ইনফরমেশন নিয়ে যায় আলোর গতিতে এবং কোন ইনফরমেশন, কোন প্রকারের কোন ইনফরমেশন এখানে অ্যাটিনিউয়েশন হয় না, এখানে শোষণ হয় না, নষ্ট হয় না। কিন্তু স্যার কম্প্রেশন তো হয় অন্য কেবলগুলোতে, যেমন টুইস্টেড পেয়ার কেবলের কথা বলি, কোয়েক্সিয়াল কেবল হয়, এগুলোতে কিন্তু যাই হোক কিন্তু এখানে হয় না। আমরা এত এটার ব্যাখ্যাটা আশা করি, হ্যাঁ আমরা এত ওই ব্যাপারটা আসলে খুব ডিফিকাল্ট কোশ্চেন হলে হবে, এমনি হবে না। আমার কোশ্চেন, আচ্ছা তাহলে আমার কোশ্চেন আমি আবার ফেরত আসি। প্রতারণামূলক সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড হতে পারে, ক্রেডিট কার্ড নাম্বার হতে পারে, এগুলো তো আসলে সংবেদনশীল তথ্য। অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কি বলে?
আমরা প্রতারণা করে বাটপারি করে কারো কাছ থেকে পাসওয়ার্ড কালেক্ট করতে চাচ্ছি, কারো কাছ থেকে ক্রেডিট কার্ড নাম্বার নিতে চাচ্ছি, কিন্তু বাটপারি করে। এবং সেই বাটপারিটা করার জন্য আমার লাগবে কি? ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ব্যবহার করে বাটপারি করে আপনার পাসওয়ার্ড, আপনার ক্রেডিট কার্ড নাম্বার বা এরকম সংবেদনশীল তথ্য চুরি করে নিয়ে আসবো। এই ব্যাপারটাকে কি বলে? এই ব্যাপারটাকে কি ফিশিং বলে, না স্প্যামিং বলে, না র্যানসামওয়্যার বলে, না স্নিফিং বলে? স্যার কোনটা আমার বলে? কাছে জ্ঞান জানি মনে হচ্ছে আগের ক্লাসে আপনি এটা নিয়ে কিছুটা ধারণা দিচ্ছেন। আচ্ছা। কিছুটা ধারণা ছিল। হ্যাঁ, আমার মনে হয় আগের ক্লাসটাও যারা করছেন এটার উত্তরটা দেওয়ার কথা। হ্যাঁ, তারাও এই উত্তরটা দিতে পারা উচিত। পারার কথা। তাদের- কারণ আপনি একটা কোশ্চেন ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু স্যার এই জিনিসটা আলোচনা হ্যাঁ, করছিলেন। অনেক জিনিস চলে আসে আর কি। চলে আসে। এবং দেখেন এটা হচ্ছে 44তম বিসিএস আসা কোশ্চেন। আপনাদের কাছ থেকে এখন উত্তর আশা করতেছি, আর আমি একটু উত্তর মানে কিছু ব্যাখ্যা আমি দিতে থাকি, Okay, sir. উত্তর আসবে আর কি। ফার্স্টে যদি আমরা আসি উল্টা দিক থেকে, স্নিফিং এর ব্যাপারটা যদি আসি, স্নিফিং মানে কি? গন্ধ নেয়া। ওই যে রক আসলে বলতো না যে ছোটবেলায় যারা রেসলিং দেখছেন, ইফ ইউ ক্যান স্মেল হোয়াট রক ইজ কুকিং, এরকম টাইপের কিছু বলতো। তো স্নিফিং মানে হচ্ছে এই কম্পিউটারটা থেকে এই কম্পিউটারে কোনো তথ্য যাচ্ছে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে কিছু তথ্য মনে করেন যাচ্ছে। কোনো এক বদমাইশ বেটা এই রাস্তায় বসে সেই তথ্য চুরি করার চেষ্টা করতেছে। এই বদমাইশ বেটা এই যে তথ্যটার গন্ধ নেওয়ার চেষ্টা করতেছে, তথ্য চুরি করার চেষ্টা করতেছে, এই ঘটনার নাম হচ্ছে স্নিফিং। ওকে। কেউ যদি কোনো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পথিমধ্যে চ্যানেলে বসে, এই যে রাস্তা দিয়ে তথ্য যায় না, যেই রাস্তা দিয়ে তথ্য যায় ওই জায়গাটাকে চ্যানেল বলে। তো চ্যানেলের মধ্য দিয়ে কোনো বেটা যদি তথ্য চুরি করার চেষ্টা করে, এই ঘটনার নাম হচ্ছে স্নিফিং। আর এই বেটার নাম জামাল কামাল, জামাল কদু, যাই হোক না কেন, কম্পিউটারের ভাষায় এই বেটাকে বলে ম্যান ইন দ্য মিডল। ম্যান ইন দ্য মিডল। ঘটনার নাম হচ্ছে স্নিফিং, আর এই ব্যাটার নাম হচ্ছে ম্যান ইন কারণ দ্য মাঝখান থেকে তথ্য চুরি করতে ও যাচ্ছে। হ্যাঁ, রাস্তার মাঝখানে মানে চ্যানেলের মাঝখানে বসে সে তথ্য চুরি করার চেষ্টা করতেছে, সেই জন্য এই ব্যাটার নাম হচ্ছে ম্যান ইন দ্য মিডল। এই মেডাল থেকে মাঝখান মনে রাখবে, মাঝখান থেকে তথ্যটা চুরি করতেছে। আর এই ঘটনার নাম কি? তথ্য যে রাস্তা দিয়ে চুরি হয়, এই ঘটনার নাম হচ্ছে স্নিফিং। এই একটা ব্যাপার আমরা দেখলাম। তারপর যদি আমরা র্যানসামওয়্যারের কাছে আসি, র্যানসাম শব্দের অর্থ হচ্ছে মুক্তিপণ। র্যানসাম শব্দের অর্থ কি? মুক্তিপণ। মনে করেন আমি আটকা পড়ে গেছি, স্যার এখন আমাকে কিছু টাকা পয়সা প্রতারক চক্রকে দিয়ে তারপর আমাকে উদ্ধার করবে। এই যে মুক্তিপণ, র্যানসাম শব্দের অর্থ হচ্ছে মুক্তিপণ। আর শেষে দিয়ে আপনি ওয়্যার দেখতে পাচ্ছেন, আপনি বুঝে বলছেন এই ব্যাটা সফটওয়্যার। তাহলে র্যানসামওয়্যার জিনিসটা কি? র্যানসামওয়্যার জিনিসটা হচ্ছে একটা ক্ষতিকর সফটওয়্যার। র্যানসামওয়্যার জিনিসটা হচ্ছে একটা ক্ষতিকর সফটওয়্যার। এই ক্ষতিকর সফটওয়্যার কি করে? এই ক্ষতিকর সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনার তথ্য দেখে বুঝে আপনার কাছে মুক্তিপণ দাবি করে, যে ভাই আমি তো দেখে ফেলছি আপনার গার্লফ্রেন্ড কয়টা, এখন আমি বুঝে ফেলছি আপনার গার্লফ্রেন্ড 3টা, আপনি 3 জনের সাথে চ্যাট করেন, পার গার্লফ্রেন্ড যদি 20,000 টাকা করে না দেন তাহলে সবার কথা সবাইকে বলে দিব। এই যে দেখেন একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারের নাম র্যানসামওয়্যার। এই র্যানসামওয়্যার সফটওয়্যারের মাধ্যমে সে দেখে ফেলছে আপনি কার কার সাথে চ্যাট করেন, তার মাধ্যমে বুঝছে আপনার গার্লফ্রেন্ড 3টা, এই তথ্য ফাঁস করবে না, এই শর্তে আপনার কাছ থেকে মুক্তিপণ চাইছে। স্যার এই বাংলাদেশে কোটিপতি হওয়ার জন্য এরকম একটা সফটওয়্যারের মালিক যদি হওয়া যেত, তাহলে কোটিপতি হইতে আমার মনে হয় 1 মাস সময় লাগতো না। কারণ এক জনের 10টা করে, আমাদের এখানে যারা ক্লাস করতেছে না, এই যে 700-800 মতো স্টুডেন্ট ক্লাস করতেছে, এরাও কিন্তু এক একটা 5টা-6টা করে প্রেম করে। তো এদেরকে ধরতে পারলে তো আমরা বড় লোক কোটিপতি। আবার ধরেন যারা এই মামুনুল স্যারের মতো নিষ্পাপ, ওকে যারা মামুনুল স্যারের মতো নিষ্পাপ, তাদের কম্পিউটারে প্রবেশ করে আমার মতো বদমাইশ যারা আছে, তারা স্যারের কম্পিউটারে প্রবেশ করে কিছুই তো পাবো না, খালি দেখবো স্যারের ছোটবেলার ছবিগুলো আছে। আচ্ছা আচ্ছা। তখন আমি করব কি? আমি তো কিছুই পাচ্ছি না, তখন করব কি? স্যারের যেই ফোল্ডারে ছোটবেলার ছবিগুলো আছে ওই ফোল্ডারে একটা পাসওয়ার্ড মেরা দিব, স্যার তো আর সেই ফোল্ডারে ঢুকতে পারবে না। তখন স্যারের কাছে ফোন আসবে যে আপনি যদি ছোটবেলার ছবিগুলো দেখতে চান তাহলে পার ছবি 5 টাকা করে দেন। তাও অনেক। তাও দেখবেন যে 5 লাখ পেয়ে গেছেন। তার মানে র্যানসামওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কামটা কি? এই সফটওয়্যারের কাজ হচ্ছে আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনাকে মনিটর করে আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে মুক্তিপণ আদায় করে।
সেই সফটওয়্যারের নামই হচ্ছে র্যানসামওয়্যার বা মুক্তিপণ দাবি করা সফটওয়্যার। আর স্প্যামিং তো সবাই বুঝেন, স্পামিং, স্পাম 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 স্পাম। স্পাম বা স্পামিংটা হচ্ছে কাউকে বিরক্ত করার জন্য তার কাছে মেইল পাঠানো। মনে করেন আপনার গুরুত্বপূর্ণ একটা মেইল আসছে, আমি চাই আপনি ওই গুরুত্বপূর্ণ মেইলটা যাতে না দেখেন, সেজন্য আমি কি করব? একটা তথ্য দেই এখানে, আমি আমার প্রতারণার কথাই বলি স্পামিং দিয়ে। মনে করেন আমার পেজে মাঝে মধ্যে কিছু ফেক, মনে করেন মার্ক জাকারবার্গের যে ফেসবুকের লোগো সবকিছু দিয়ে তারা কি করে আমাকে মেনশন করে। মেনশন করার পরে বলে যে আপনার মনিটাইজেশন ডট 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 উল্টাপাল্টা অনেকগুলো ইনফরমেশন তারা লেখে, এমন ভাবে লেখে যে এটা মনে হয় আমাকে ফেসবুকে মেইল করছে। এখন আমি যদি ওখানে লিংকে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার পেজটা গায়েব। তার মানে দেখেন এই স্পামিংটা আপনার পেজ বলেন, আপনার ফেসবুক আইডি বলেন, কাউকে যদি তারা মার্ক করে এমন ভাবে তারা মেসেজ গুলো করে, যার মাধ্যমে দেখা যায় যে তারা সুন্দরভাবে আপনার আইডি বলেন, পেজ বলেন বা এক্সেট্রা এগুলোকে সুন্দর করে তাদের আন্ডারে নিয়ে চলে যায়। তো আপনাকে বিরক্ত করার জন্য এই ধরনের মেইল টেল মেরে আপনাকে বিরক্ত করবে, ওই ব্যাপারটার নাম হচ্ছে স্প্যামিং। এখন আসি আমরা আমাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই ফিশিং। আমরা এখন মাছ ধরবো। বাংলায় আমরা মুরগি ধরি না, আর ওরা হচ্ছে ইংরেজিরা মুরগিটা পছন্দ করে না, ওরা হচ্ছে মাছ ধরে। ফিশিং ব্যাপারটা কি? ফিশিং ব্যাপারটা হচ্ছে আপনার কাছে একটা ইমেইল আসবে, আপনার কাছে একটা ইমেইল আসবে। ইমেইলের মধ্যে থাকবে কি? একটা লিংক। ইমেইলের মধ্যে থাকবে একটা লিংক, আর লিংকের উপরে আপনাকে লিখে দিবে নিচের লিংকে ক্লিক করুন, ক্লিক করলেই 5 লাখ টাকা পাবেন। আমিও পেয়েছি এইসব। এক্স্যাক্টলি এখানকারটা না, আসলে এটা ফিশিং। স্প্যামিংটা হচ্ছে এক্স্যাক্টলি বিরক্ত করার জন্য, কিন্তু আপনার কারো কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়ার জন্য। ক্লিক করো, তোমার সবকিছু দিয়ে দাও। কিন্তু এটা তো তোরা বলবে না সবকিছু দিয়ে দাও, বলবে কি এই লিংকে ক্লিক করুন, আপনার গার্লফ্রেন্ড নাই, ক্লিক করলে আপনি 5টা গার্লফ্রেন্ড পাবেন। আমিও পেয়েছি। আর যদি ক্লিক না করেন, আগামী 30 বছরে আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না। আগামী 30 বছরে আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না। তো এই যে ব্যাপারটা, আপনার কাছে একটা লিংক আসবে, লিংকের উপরে লেখা থাকবে এরকম একটা উল্টাপাল্টা কিছু, আপনাকে প্রলুব্ধ করার জিনিসটা লেখা থাকবে লিংকে। তখন আপনি প্রলুব্ধ হয়ে কি করবেন? লিংকে ক্লিক করবেন। প্রলুব্ধ হয়ে লিংকে ক্লিক করবেন এবং ক্লিক করার মাধ্যমে সে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিবে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ফিশিং। আমরা মুরগি ধরি আর আমেরিকানরা ধরে হচ্ছে মাছ। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ফিশিং। এখন আপনারাই বলেন সঠিক উত্তর কোনটা? কারো কাছে আমি প্রতারণা করতেছি, দেখেন আমি যে লিংক দিলাম, লিংকের উপরেই বললাম এই লিংকে ক্লিক করলেই আপনি আজই একটা গার্লফ্রেন্ড পাবেন, আর যদি ক্লিক না করেন আগামী 3 মাসেও আপনার কোনো গতি হবে না। প্রতারণা না? ক্লিক করলেই সে আপনার কম্পিউটারের কন্ট্রোল নিবে এবং কন্ট্রোল নিয়েই আপনার ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য চুরি করে ফেলবে। এই ব্যাপারটার নাম হচ্ছে ফিশিং। এই পুরো ব্যাপারটার নাম হচ্ছে ফিশিং। আরেকটু ব্যাপার আছে, এই পর্যন্ত হোপফুলি আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, যদি ইমেলের মাধ্যমে এই আকামটা না করে আমি যদি SMS এর মাধ্যমে আকামটা করি, কারণ এখন তো ইমেল আসলে ম্যাক্সিমাম মানুষ চেক করে না, তো লিংকটা আমি ইমেইলে না পাঠায় আমি আপনাকে SMS এ পাঠাইলাম। SMS এর মাধ্যমে যদি আমি এই আকামটা করি, তখন এটাকে ফিশিং না বলে বলবো আমরা ইসমিশিং। ফিশিং এর সাথে এই এসএমটা যুক্ত হবে, সেটাকে বলবো ইসমিশিং। এরপর মনে করেন ভয়েস কলের মাধ্যমে যদি আমি এই আকামটা করি যে ভাই আপনাকে একটা লিংক পাঠিয়েছি, এখনই লিংকে ক্লিক করুন, এই যে তারপর বলবে আমি বিকাশ থেকে নাহিদ বলছি। তো এরকম ভয়েস কল দিয়েও আপনাকে লিংক পাঠায় ক্লিক করতে বলবে। তো ভয়েস কলের মাধ্যমে যখন আকামটা করবে, সেই ব্যাপারটার নাম হচ্ছে ফিশিং। সেই ব্যাপারের নাম হচ্ছে ওই যে ভয়েস থেকে ফিশিং। তাহলে সংবেদনশীল তথ্য প্রতারণা করে ওই যে লিংকের উপর এরকম বাটপারি করে যখন আপনাকে দিয়ে ক্লিক করাবে, ক্লিক করায় আপনার পাসওয়ার্ড নাম্বার হইতে পারে, ক্রেডিট কার্ড হইতে পারে, আর অনেক তথ্য হইতে পারে। ওরা দেখেন সংবেদনশীল তথ্য যেমন এরাই হবে এমন আরো তথ্য হইতে পারে, আপনার বান্ধবীর ছবি হইতে পারে, এরকম অনেক তথ্য হইতে পারে। এই তথ্যগুলা ইন্টারনেট ব্যবহার করে, কারণ লিংকে ক্লিক করবেন, ইন্টারনেট থাকলে কি আর লিংকে ক্লিক হবে? লিংকে ক্লিক করে এইগুলা চুরি করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় ফিশিং। আর স্প্যামিং হচ্ছে আপনাকে আমি আপনার গুরুত্বপূর্ণ একটা মেইল আপনার ইনবক্সে আসছে, আপনি স্কলারশিপ পাইছেন, এইটা যাতে আপনি দেখতে না পারেন সেই জন্য আপনাকে আমি 500 মেইল পাঠাইলাম খালি হাই। আপনার গুরুত্বপূর্ণ মেইলটা কি 500 মেইলের নিচে চলে গেছে, এই যে আপনার অ্যাকাউন্ট আমি করে দিলাম, এই ব্যাপারটাকে বলা হয় স্প্যামিং।
র্যানসামওয়্যার হচ্ছে এমন একটা ক্ষতিকর সফটওয়্যার, যেই সফটওয়্যার দিয়ে আমি আপনার কম্পিউটারের কন্ট্রোল নিয়ে আপনার সব তথ্য দেখে আপনার দুর্বলতা বুঝে আপনার কাছ থেকে মুক্তিপণ আদায় করব। আর স্নিফিং হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য যাচ্ছে, মাঝখান দিয়ে আমি সেই তথ্যটা নেওয়ার চেষ্টা করব। এই ঘটনার নাম হচ্ছে স্নিফিং, আর আমার নাম তখন এই যে তথ্য নিচ্ছে ওই ব্যাটার নাম হচ্ছে ম্যান ইন দ্য মিডল। তো আমি কমপ্লিট একটা তথ্য দেওয়ার ট্রাই করলাম। অনেক কোশ্চেন এখান থেকে আসতে পারে, দেখেন ব্যাপারগুলো কি। পরীক্ষায় যদি আপনি বলেন প্রত্যেকটা জায়গা থেকে ভাই কোনো না কোনো ভাবে কোশ্চেন আসে, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে। হয়তো আপনি বিসিএস দেখতেছেন 44তমতে আসছে, কিন্তু আপনি ব্যাংকের কথা বলেন, আদার্স এক্সেট্রা সবগুলো জায়গার কথা বলেন, সবগুলো থেকেই কোশ্চেন আসছে। স্যার আমরা কি পরের কোশ্চেনে যেতে পারি? পরের কোশ্চেনে যেতে পারি। ওকে, ওয়াও, এটা স্যার আমরা অলরেডি মনে হয় আলোচনা করছিলাম। আচ্ছা, জাকারিয়ার সাথে একটু কথা বলি। জাকারিয়া পুশ, পপ, স্টেক, লজিক্যাল, ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো ভাইয়া আপনি মাইক্রোপ্রসেসরের স্টুডেন্ট, ব্রের বই পড়েন, আমাদের বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না। মাইক্রোপ্রসেসর ব্রের বই পড়েন, সেখানে মাইক্রোপ্রসেসর 8086 নিয়ে ব্যাখ্যা করা আছে, বা এটা আমরা পার্সোনালি আলোচনা করব। বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না ভাইয়া। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা মানে স্যারের। যাই হোক, আমরা এটা নিয়েও গত ক্লাসে হচ্ছে স্যার এবং আমি কম্বাইন্ডলি আলোচনা করেছিলাম। স্যার আমরা এটা সবার কাছ থেকে উত্তর চাচ্ছি। হ্যাঁ, আমরা সবার কাছ থেকে ডিটেইলস উত্তরটা চাচ্ছি, আপনাদের কাছ থেকে উত্তরটা নিতে যাচ্ছি। একটু দ্রুত উত্তর বলেন। আমরা এমন হয় কোশ্চেন সাজিয়েছি, একটা করে কোশ্চেন একটু ঝামেলার থাকে, তারপর আমরা একটু রিল্যাক্স করার সুযোগ দিই। এই ক্লাসের মধ্যে স্যার একটা দুইটা বেয়াদবকে দেখেছি, আমরা এখনো ব্লক করি নাই এই জন্য বেয়াদবকে দেখেছি। শোনেন, আমরা কিভাবে ক্লাস নিলে ক্লাসের মজাটা পাওয়া যায় এটা আমরা খুব ভালোভাবে জানি। আমরা যখন একজন আরেকজনকে সহযোগিতা করতেছি, সহযোগিতা করার মাধ্যমে ক্লাসের মধ্যে যে একটা ইমপ্রেশন পাওয়া যাচ্ছে, এটা এককভাবে ক্লাস নিলে হয়তো আরো কম স্টুডেন্ট ক্লাস করতেন। ডুয়াল কনভার্সনে ক্লাস নিলে যেটা হয়, অনেক ইনফরমেশন অটোমেটেড চলে আসে। যেমন গত ক্লাসেও কিন্তু আমরা স্যার হয়তো বা কোনো একটা জায়গায় থেমে গেছে, আমার কাছে যদি কোনো একটা তথ্য জানা থাকে আমি ওটা ইন করে দিচ্ছি। এতে করে যেটা হচ্ছে আপনি পরিপূর্ণ একটা তথ্য পাচ্ছেন। তবে কিছু বেয়াদব আছেন এখানে, যারা হচ্ছে নিজেদেরকে বাঘা সাজাতে চাচ্ছেন, যে না একজন কথা বলেন, ভাবে কথা বলেন। শোনেন, একটা কথা বলি, আপনাদের মতো তেল মারা স্টুডেন্ট এই জব মেডিসিনের দরকার নেই। জব মেডিসিন যেভাবে সার্ভিস দিবে সেভাবে যদি নিতে পারেন থাকবেন, না পারলে আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নেন। কারণ জব মেডিসিনের সবগুলো মেন্টরি এখানে যারা আছেন তারা সবাই কোয়ালিফাইড। কথা কি বুঝতে পারছেন? হয়তো বা কোনো কথা স্লিপ অফ টার্ন তো হইতেই পারে, এটা হইতেই পারে, কিন্তু কোনো ব্যাপারে যদি এরকম কোনো বদমাইশ থাকেন তাহলে বলবো যে আপনারা চলে যান। আপনাদের মতো বেয়াদব স্টুডেন্ট আমাদের এখানে দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? ওকে স্যার, আমি একটু এই কোশ্চেনটার উত্তর অলরেডি সবাই দিয়ে দিচ্ছে স্যার। 128 বিট। হ্যাঁ, 128। আমরা কিন্তু এখনো চালু করি নাই, আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ IPv6 চালু করতে, বাট এখন আমরা IPv4 এখনো আছি, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আমরা এখনো 4 আছি। এই 4 এ আমাদের 4টা অংশ থাকে স্যার। কয়টা অংশ? 4টা অংশ থাকে, এবং প্রত্যেকটা অংশে কত বিট করে থাকে স্যার? 8 বিট। 4 32 বিট। অর্থাৎ IPv4 এ হচ্ছে 32, আর IPv6 বলছে IPv6 এ হচ্ছে স্যার 128। স্যার অনেক সময় কিন্তু অ্যাড্রেস সংখ্যা চায়। অ্যাড্রেস সংখ্যা যখন চাবে, কথার কথা IPv4 এর অ্যাড্রেস সংখ্যা যখন আমার চাবে, তখন আমি কি করব? এই অ্যাড্রেস সংখ্যা যদি চায় তখন আপনারা 2 টু দি পাওয়ার n হচ্ছে এটার ফর্মুলা, তা n এর মানটা হবে তার বিট সংখ্যা। তাহলে n এর উপরে আমরা কত দিতে পারি স্যার? 32 দিতে পারি। এখন যদি স্যার আমাকে কোনো কারণে IPv6 এর IP অ্যাড্রেস সংখ্যার কথা বলে, তখন আমি কি বলবো স্যার? তখন আমরা তো একটু আগেই বললাম 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত এবার স্যার? 128। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকেও কিন্তু স্যার কোশ্চেন আসতে পারে, কারণ আমার এবার বলছে IPv4 এর বিট কত? 32, IPv6 এর কত? 128। কিন্তু এবার আমাকে বলতেছে IPv4 এর অ্যাড্রেস সংখ্যা কত? তাহলে টোটাল অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 32। কথা বুঝতে পারছেন? অথবা IPv6 এর অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 128। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে ভাইয়া। কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে এবং বুঝতে হবে। সো স্যার, এটা নিয়ে আমরা মনে হয় না সময় আসলে, কারণ এটা অলরেডি আমরা আলোচনা করছি একবার, আর আলোচনা না করলেই বেটার। স্যার, এটা আপনার কোশ্চেন। তো এখানে আমাদেরকে বলতেছে কি, দেখেন 44তম বিসিএস আমরা এই কোশ্চেনটা পাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে IP অ্যাড্রেসে অনুবাদ করে
কে করে, এটা নিয়ে আমরা গত ক্লাসে অল্প করে বলেছিলাম আমরা অল্প করে বলেছিলাম, কারণ 45তম বিসিএস এর কোয়েশ্চেন, আচ্ছা 45তম বিসিএস এর কোয়েশ্চেন পরে আসি, আগে ব্যাপারটা আসলে বুঝি। 45তম বিসিএস এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে, সেটাও আমরা বলবো। 43তম বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে, 43, 44, 45 টানা 3 বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে। ব্যাপারটা খুবই সহজ ভাইয়া, একটু মনোযোগ দিতে হবে, উল্টাপাল্টা কমেন্ট না করে মনোযোগ দিতে হবে ভাইয়া, তাহলেই আমাদের একমাত্র ফলপ্রসূ হবে ব্যাপারটা। এই যে ভাইয়া দেখেন, এইটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের মালিক হচ্ছে জ্যাক মামা মানে ফেসবুক। এই কম্পিউটারের মালিক কে? ফেসবুক। এইটা মনে করেন আরেকটা কম্পিউটার, এই কম্পিউটারের মালিক হচ্ছে ইউটিউব, এইটার মালিক হচ্ছে ইউটিউব। দুইটাই রাখি, বোঝার জন্য দুইটাই এনাফ। তো পৃথিবীতে যত কম্পিউটার আছে সকল কম্পিউটারের পরিচয় হচ্ছে তার আইপি অ্যাড্রেস। তাহলে এই যে ফেসবুক, এই কম্পিউটারের ভেতরে আমাদের সবার ফেসবুক আইডিটা আছে। আপনার ফেসবুক আইডি কিন্তু ভাই আপনার মোবাইলে নাই। আপনি করেন কি, ইন্টারনেটের মাধ্যমে এই কম্পিউটারে ঢুকে আপনি আপনার ছবি চেঞ্জ করেন, দেন নামায় ফেলেন, সবকিছু কি করেন এই কম্পিউটারে মাধ্যমে কাজটা করেন। তাহলে দেখেন, এটা হচ্ছে ফেসবুক কোম্পানির একটা কম্পিউটার, এটা হচ্ছে ইউটিউব কোম্পানির আরেকটা কম্পিউটার, এবং সকল কম্পিউটারের পরিচয় স্যার একটু আগেই বললেন তার আইপি অ্যাড্রেস। সকল কম্পিউটারের পরিচয় হচ্ছে তার আইপি অ্যাড্রেস। এই কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, এই কম্পিউটারেরও আরেকটা আইপি অ্যাড্রেস আছে। ওকে, এখন আমার কম্পিউটার মনে করেন এটা, এটা হচ্ছে আমার কম্পিউটার। এখন আমি যদি ইউটিউব কোম্পানির কম্পিউটারে প্রবেশ করতে চাই, আমার জানতে হবে এই আইপি অ্যাড্রেসটা, কারণ এই কম্পিউটারের পরিচয় তো আর ইউটিউব না, ইউটিউব তো কোম্পানির না। এই কম্পিউটারে প্রবেশ করতে চাইলে আমার জানতে হবে ইউটিউব কোম্পানির এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। আমি যদি ফেসবুক কোম্পানির এই কম্পিউটারে প্রবেশ করতে চাই, আমাকে জানতে হবে এই আইপি অ্যাড্রেস। বাট আমাদেরকে এগুলো মনে রাখা সম্ভব? জীবনেও সম্ভব না। আমরা তখন কি করি, যদি আমি ইউটিউবে ঢুকতে চাই তখন আমরা করি কি, আমার কম্পিউটারে গিয়ে আমরা লিখি youtube.com, youtube.com। এই যে আমি লিখতেছি youtube.com, এই ব্যাপারটা কি বলা হয়, হোস্ট নেম বা ডোমেইন নেম। আর .comটা হচ্ছে তার স্যার ডোমেইন প্রকৃতি। ওই ডোমেইন নেমের ভেতরে দুইটা অংশ থাকে। এই .comটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখন এই টপ লেভেল ডোমেইন আবার দুই প্রকার হইতে পারে, জেনারিক হইতে পারে, আবার কান্ট্রি কোড হইতে পারে। তো এটা হোক, পুরো জিনিসটা হচ্ছে হোস্ট নেম বা ডোমেইন নেম, একই জিনিস, দুইটা নাম থাকে না, ওরকম দুইটা নাম। তাহলে আপনি আপনার মোবাইল থেকে যখন এই কম্পিউটারে ঢুকতে যাবেন, আপনার পক্ষে তো ভাইয়া মনে রাখা পসিবল নয় ওর আইপি অ্যাড্রেস। কয়টা আইপি অ্যাড্রেস আপনি মনে রাখবেন? আপনি করেন কি, আপনি লিখেন হচ্ছে youtube.com। এই কথায় স্যার নাম মনে থাকে, সংখ্যা মনে থাকে না, কারণ আইপি মানে সংখ্যাসূচক প্রতীক। রাইট, আইপি হচ্ছে সংখ্যা, মনে তো থাকে না, নাম তো মনে থাকে। সেই জন্য আমরা কি youtube.com আমরা লিখি, এই ব্যাপারটা হচ্ছে ডোমেইন নেম। এখন আমি youtube.com লিখলাম, চমৎকার কথা, আমি youtube.com লিখলাম, কিন্তু youtube.com লিখে আমি কি আমার এই কম্পিউটার খুঁজে পাবো? ইউটিউব কোম্পানির এই কম্পিউটার খুঁজে পাবো? জীবনেও পাবো না। আমরা এই ইউটিউব কোম্পানির এই কম্পিউটারটা খুঁজে পাবো যদি আমরা এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানি। আমরা তো জানি না। তাহলে আমরা যখন youtube.com লিখে সার্চটা দিব, তখন আমার এই সার্চটা চলে যাবে আরেকটা সার্ভারে। আমি যখন সার্চ দিব, আমার সার্চ চলে যাবে কোথায়? অন্য একটা সার্ভারে। আর সেই সার্ভারটার নামই হচ্ছে ডিএনএস সার্ভার। সেই সার্ভারের নাম হচ্ছে ডিএনএস সার্ভার। আমি লিখবো youtube.com, লিখে এন্টার দিব, আমার এন্টার চলে যাবে। আমি এন্টার দিলে কিন্তু আমার এন্টার সরাসরি ইউটিউব কোম্পানির কম্পিউটারে যাবে না, যাবে কোথায়? প্রথমে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে করবেটা কি? ডিএনএস সার্ভার হচ্ছে এই যে youtube.com আমি লিখছি না, এটা তো ডোমেইন নেম। এই ডোমেইন নেম বা হোস্ট নেমকে এই ব্যাটা করবে কি, ডোমেইন হোস্ট নেম, এটা সংক্ষেপে লিখলাম, হোস্ট নেম বা ডোমেইন নেমটাকে, একই জিনিস, দুইটা নাম, সে বানায় ফেলবে আইপি অ্যাড্রেস। তাহলে প্রথমেই চলে যাবে সে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে যাওয়ার পরে সে youtube.com কে সে একটা আইপি অ্যাড্রেস বানায় ফেলবে। সেই আইপি অ্যাড্রেস বানানোর পরে সে তখন এই কম্পিউটারে চলে যাবে, কারণ এই কম্পিউটারের পরিচয় তো তার আইপি অ্যাড্রেস। সে কি করবে, এই আইপি অ্যাড্রেসটা পাওয়ার পরে সে চলে যাবে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারে, এবং সেই কম্পিউটারে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সে আপনার কম্পিউটারে নিয়ে আসবে। এই হচ্ছে ফুল প্রসেসটা। 44তম বিসিএস এর কোশ্চেন কি ছিল? 43 সেম কোশ্চেনটা ছিল, রিপিট কোশ্চেন। সেই কোশ্চেনটা কি ছিল যে
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে কে? হোস্ট নেমটাকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে হচ্ছে এই ডিএনএস সার্ভার। আর 45তম বিসিএস এর কোশ্চেন ছিল আরো কঠিন, কারণ স্যার চাচ্ছে তুই বেটা এই কোশ্চেন দেখছস, তুই কেন আরো ডিটেলস পড়স নাই। 45তম বিসিএস এর কোশ্চেন ছিল এই যে ডিএনএস সার্ভার, এই বেটাও তো কম্পিউটার, সকল কম্পিউটারের পরিচয় যদি আইপি অ্যাড্রেস হয় তাহলে ডিএনএস সার্ভার কি কম্পিউটার না? তার তো একটা আইপি অ্যাড্রেস আছে, তার আইপি অ্যাড্রেসটা কত? তার আইপি অ্যাড্রেসটা হচ্ছে, ওরা গুগল কোম্পানিটা দিছে আর কি, গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 8.8.8.8, সবই 8, আরেক টাইপের আছে 8.8.4.4। এই দুই টাইপের গুগল কোম্পানির ডিএনএস সার্ভার আছে। এখন আমাকে একটু বলবেন ব্যাপারগুলো বুঝতেছেন কিনা? অত্যন্ত কমপ্লেক্স, আনডাউটেডলি। যাদের নেটওয়ার্ক সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নাই তাদের জন্য খুবই টাফ। এখন আবার কথাগুলো বুঝতেছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্টে। বুঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। ডেফিনেটলি টাফ। আমি আরেকবার একটু বলি 1 মিনিটে। আমি একটু সামারাইজ করে দিই, অনেকগুলো কথা বলছি, একটু সামারাইজ করে দিই। প্রথম কথা হচ্ছে, ইন্টারনেটে যুক্ত, নেটওয়ার্কে যুক্ত সকল কম্পিউটারের পরিচয় হচ্ছে তার আইপি অ্যাড্রেস। তার মানে ইউটিউব কোম্পানির কম্পিউটার আইপি অ্যাড্রেস আছে, ফেসবুক কোম্পানির কম্পিউটার আইপি অ্যাড্রেস আছে, আমার হাতে যে কম্পিউটারটা আছে তারও আইপি অ্যাড্রেস আছে। আমি আমার হাতের কম্পিউটার থেকে ধরেন youtube.com লিখলাম বা facebook.com লিখলাম, facebook.com লিখলাম, আমার লেখা facebook.comটা আসলে হোস্ট নেম বা ডোমেইন নেম। আমি যে facebook.com লিখছি এই বাটা হচ্ছে হোস্ট নেম বা ডোমেইন নেম। এখন আমি facebook.com লিখে সার্চ দিলে ও কিন্তু এই কম্পিউটার খুঁজে পাবে না, কারণ ওর আসল নাম তো ওই ডোমেইন নেম বা হোস্ট নেম না, ওর আসল নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। তার মানে আমি মনে রাখার জন্য লিখতেছি facebook.com। এই facebook.com কে আইপি অ্যাড্রেস বানাইতে হবে। facebook.com কে বা হোস্ট নেমকে আইপি অ্যাড্রেস বানানোর কাজটা করে দিবে আরেকটা কম্পিউটার। সেই কম্পিউটারের নাম হচ্ছে ডিএনএস সার্ভার। সেই ডিএনএস সার্ভার হোস্ট নেম যেটাই পাবে তার আইপি অ্যাড্রেস বানাবে, বানায় দিয়ে তখন সে খুঁজে পাবে কোনটা ফেসবুকের কম্পিউটার, সেখানে যাবে, তথ্য নিবে, নিয়ে আপনার মোবাইলে সেই তথ্য নিয়ে আসবে। তাহলে হোস্ট নেমকে আইপি অ্যাড্রেস বানায় কে? ডিএনএস সার্ভার। তারপরে হচ্ছে এই ডিএনএস সার্ভার, গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস কি? এটা ভাই আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। দুইটাই মুখস্থ রাখবেন, দুইটাই মুখস্থ রাখতে হবে। কারণ স্যার এবারকার অপশনে এটা ছিল না। না, এটা ছিল না, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। তাহলে এটা এখন যদি পরের অপশনে এটা না থাকে, এটা থাকে, এটাও রাইট থাকতেই পারে। আর সত্যি কথা বলতে এই কোশ্চেনটা আমি পারছিলাম 45-এ, তার একমাত্র কারণ হচ্ছে আমি নেটওয়ার্কিং লাইনে কাজ করি, আমি সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সেই কারণে আমি পারছি না, হলে এটা পারা কোনোভাবে সম্ভব ছিল না। ডিফিকাল্ট কোশ্চেন ছিল, একদম ভেতরের কোশ্চেন, একদম ভেতরের কোশ্চেন, যে নেটওয়ার্কিং এ কাজ করে না তার জন্য খুব টাফ। তো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। যথেষ্ট ডিফিকাল্ট কোশ্চেন, আনডাউটেডলি। সবাই ক্লিয়ার হলো, আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে, ক্লিয়ার হলো, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা মনে হয় স্যার আমার। স্যার শিওর স্যার, অ্যামেজিং কোশ্চেন, অ্যামেজিং কোশ্চেন। স্যার এই কোশ্চেনটা একদম মেশিন ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু স্যার আমরা চাইলে 5 সেকেন্ডে সলভ করতে পারি। শিওর স্যার, 5 সেকেন্ডে সলভ করা সম্ভব। যাই হোক, কলিজার ভাই বোন একটু মনোযোগ দিই। দেখেন, আসলে কোশ্চেন সলভ করা বড় কথা না, বড় কথা হচ্ছে কোশ্চেনটা সলভ করার পর পারা, ভালোভাবে পারতে হবে। এক্স্যাক্টলি। তো আমার যদি কখনো কোনো বাইনারি বিট দেওয়া থাকে, তাহলে সেটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই, তা ডেসিমেলে কনভার্ট করতে গেলে প্রসেস আছে, একটা ডিটেলস মেথড আর একটা হচ্ছে শর্ট মেথড। তো আমি হচ্ছে আপনাদেরকে শর্ট মেথডটা দেখাচ্ছি। ভাইয়া দেখেন, এখানে আছে 10, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, ব্ল্যাক নেই। দেখেন এখানে আছে কত? 1011110। স্যার বেসিক্যালি এটাকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করি তখন ইকুয়াল দেওয়ার পরে আমরা হচ্ছে পাওয়ার অ্যাপ্লাই করি, এরপরে যোগ করার পরে একটা মান পাই। তো স্যার এত কাহিনী না করে আমরা কিন্তু ডেসিমেলে কনভার্ট করতে পারি আরো সহজ পন্থায়। সেটা হচ্ছে স্যার, একদম ডান পাশের যে বিটটা থাকবে এটার পজিশন যদি আমি 1 দেই, এবার আমি যেহেতু বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করতেছি, এবার বাইনারির বেস কত স্যার? 2। তাহলে এবার আমি 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 দিকে 4, 4 দিকে 8, 8 দিকে 16, 16 দিকে 32। স্যার এরপরের যে কাজটা, এই পজিশন গুলো দেওয়ার পর যারা শূন্য তাদেরকে আমি ডিরেক্ট কি করে দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি। এরপরে আমি জাস্ট এই সংখ্যাগুলো যোগ করলে আমার উত্তরটা চলে আসবে। তাহলে 16 আর 8 যোগ, 32 আর 8 যোগ করলে কত হয়?
40, 40 আর 4 44, 44 আর 2 46, 46, 46 কি আছে? অবশ্যই। অবশ্যই আছে। তাহলে উত্তর হবে 46। স্টাডি শেষ। 5 সেকেন্ডে শেষ। 5 সেকেন্ডে শেষ। আপনি শুধু পজিশন বসাবেন। 1 2 4 8 16 ডাবল করে দ্বিগুণ করে দিবেন। দ্বিগুণ করে দেওয়ার পর যারা শূন্য তাদেরকে আউট করে দিয়ে মানগুলো যোগ করলেই आंसर চলে চলে আসবে। আসবে। এখন আপনি অসাধারণ। হরাবে সেই স্যার যদি কোনো কারণে এরকম চলে আসলো, মনে করেন 4টা ওয়ার্ড দিছে, আপনাকে বললো এত এর ডেসিমাল মান কত, পারা যাবে না স্যার? অবশ্যই। একই স্টাইল কত 1 2 4 8, তাহলে 8 4 2 1 যোগ করি, 8 9 10 11 12 13 14 আর একে 15, তাহলে 15 হচ্ছে আমার রাইট আনসার। রাইট আনসার। অসাধারণ। এর কথা। তাহলে এইভাবে আপনি চাইলেই নিমিষের মধ্যেই অ্যান্সার বের করে ফেলতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এক কথায় আপনি কি করবেন, ডান পাশ থেকে 1 2 দ্বিগুণ 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 করে আপনার লাস্ট বাইনারি বিট পর্যন্ত, অর্থাৎ ডান পাশের প্রথম যে এক কথায় আপনি প্রথম যে বাইনারি বিট, এই বাইনারি বিট পর্যন্ত পজিশন ডেভেলপ করবেন। পজিশন ডেভেলপ করার পর যেটা শূন্য হবে শূন্যগুলোর বাদ দিয়ে বাকি মান যোগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? বলেন বলেন বলেন। আর এক কি কি বললেন স্যার? একবার স্যার প্লিজ এটা বলেন। আচ্ছা আরেকবার বলতে বলছে। মানে আরেকটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিব, হ্যাঁ। আপনারা নিজেরা করতে পারেন। স্যার আমি কথার কথা আরেকটা এক্সাম্পল দিলাম, 10111 এটা দিলাম, এটা বাইনারিতে আছে, এটাকে আমি ডেসিমাল করতেছি। ডেসিমালে কনভার্ট করতে বললাম। তাহলে দ্রুত দেখেন, এবার আপনারা নিজেরাই উত্তর দেন। পারবেন? নিজেরাই উত্তর দেন, নিজেরাই উত্তর দেন। পারবেন? আমি বিশ্বাস করি যে এটা আপনারা পারবেন, কারণ উপরেরটা যারা বুঝছেন এটা আপনারা জাস্ট পজিশন বসায় দেন। দেখি কারা আগে উত্তর দেন। আব্দুল্লাহ, যাই হোক আমরা আপনাদের উত্তর অপেক্ষায় আছি। দ্রুত 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 দেখি সবার আগে কি উত্তর দেয়। আমি সবার আগে যে উত্তর দিবে তার উত্তরটা একটু কাউন্ট করতে চাই। কুইক 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 কুইক। দুইটা নিয়মই পারি, দুইটা নিয়ম পারলে ভালো, তবে অনেক দ্রুত করার জন্য এই নিয়মটা ফলো করবেন, অনেক দ্রুত করে ফেলতে পারবেন। অলরেডি একজন উত্তর দিয়ে দিয়েছেন স্যার 23। ওয়াও, সবাই উত্তর দিচ্ছেন 23 স্যার। পজিশন এটা কিন্তু ইটস দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এক্স্যাক্টলি আমার যতটুকু মনে পড়তেছে এই এক্সাম্পলটাই কোশ্চেন ছিল। হুবহু কমন পড়ে গেছে। হুবহু কমন পড়ে গেছে। আচ্ছা, তাহলে 1 2 4 8 কত স্যার? 16 শূন্য বাদ, তাহলে 16 আর 4 16 17 18 19 20 22 আর একে 23 হচ্ছে উত্তর। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আসলে এটাই আসছে। এটা আসছিল। তাহলে দেখেন এই যে কোশ্চেন, একটা পারলে বাকিগুলো এমনিই পারা যায়। স্যার এখন আমি আরেকটা জিনিস এখানে একটু ইন করতে পারি না স্যার? Sure. যেটা হচ্ছে আমাদের 45তম বিসিএস আসছে উল্টাটা। উল্টাটা বলতে কি বোঝাচ্ছে স্যার? ডেসিমাল থেকে মানে কোন একটা ডেসিমাল মান মনে করেন এটা আছে 56, কত আছে? 56। অথবা একটা সহজ মান দিয়ে আপনাকে বোঝাই, মনে করেন স্যার 40 আছে, এটা আমাদের সবার জন্যই জানা দরকার। এটা আছে ডেসিমালে, এটাকে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি? বাইনারিতে। স্যার যেহেতু আমি 0 আর 1 ভিত্তিক মানে পরিণত করতে চাচ্ছি, তাহলে আমার কন্ডিশন হচ্ছে যে এই মানটাকে বারবার বারবার ভাগ করে এলএসবি এমএসবি এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই। কি করব আমরা? যখনই বাইনারি বিটে কনভার্ট করতে বলবে স্যার, তখন আমি এই যে মানটা থাকবে এই মানটাকে অর্ধেক করব। কি করব? অর্ধেক। এই বাইনারি বিট দ্বারা অর্ধেক করতে থাকবো। 40 এর অর্ধেক কত? 20। 20 এর অর্ধেক স্যার 10। 10 এর অর্ধেক স্যার 5। ন্যাচারালি স্যার 5 এর অর্ধেক করলে 2.5 হয়, কিন্তু আমরা শুধু 2 দিব, 0.5টা নিব না। এরপর 2 এর অর্ধেক করলে কত হয়? 1 হয়। আমি শুধু পূর্ণ মানটা নিলাম। এখানে বলতে পারে অনেকে যে 2.5 নিলেন না কেন, কিন্তু আমি বললাম যে আপনি শুধু 2 নেন। কেন 2টা নিচ্ছি এটা কাহিনীটা আমি একটু পরে বলতেছি। স্যার এবার এই সংখ্যাগুলোর মধ্যে যারা যারা জোড় তাদেরকে আমরা ডিম দিব, আর যারা বিজোড়, স্যার বিজোড় মানকে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন ভাগশেষ কত থাকে? 1 থাকে। এই জন্য 1। আবার জোড় 0, বিজোড় 1। স্যার এটাই বাইনারি বিট 40। অসাধারণ। তাহলে আবার যে কোনো মান থাক না কেন আমরা জাস্ট অর্ধেক করব। স্যার এখন কথার কথা এরকম একটা মান থাকতে পারে না 61? বিজোড় মান থাকতেই পারে। এখন 61 এর যদি আমি বাইনারি বিট বের করতে চাই তাহলে কি করব? 61 এর অর্ধেক কত? 30.5। কিন্তু আমি 30 কে নিব। এক্স্যাক্টলি 30 এর অর্ধেক কত স্যার? 15। 15 এর অর্ধেক 7.5। 7 শুধু 7 নিব। 7 এর অর্ধেক 3.5 কিন্তু শুধু 3 নিব। এক্স্যাক্টলি 3 এর অর্ধেক 1.5 কিন্তু 1 কে নিব। 1 নিব। স্যার এবার আমরা দেখতেছি বিজোড় মানই বেশি। যেহেতু আমি বিজোড় দিয়ে শুরু করছি স্যার, 61 কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ 1 থাকবে। এক কথা বিজোড় গুলোর নিচে আমি কি দিব? 1 দিব। 1 দিব, জোড়ের নিচে 0 দিব। এটাই আমার বাইনারি বিট। খেল খতম। তাহলে আপনার যখন কোনো ডেসিমাল মান দেওয়া থাকবে বাইনারিতে কনভার্ট করতে বলবে, আপনি ডেসিমাল মানকে অর্ধেক করে করে 1 পর্যন্ত নিয়ে আসবেন, বিজোড় গুলোর নিচে 1 দিবেন, জোড়গুলো নিচে 0 দিবেন, অ্যানসার চলে আসবে। আর যখন আপনাকে
বাইনারি বিট থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলবে, তখন বাইনারি বিটের নিচে পজিশন দেওয়া শুরু করবেন, 1 2 4 8 শেষ। ক্লিয়ার 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 অসাধারণ। হ্যাঁ, এই যে একজন বলতেছে স্যার এলএসবি এমএস দিয়ে করতাম, এখন নতুন নিয়ম জানলাম। নতুন নিয়ম জানেন, কারণ কম এলএসবি এমএস দিয়ে করলে অনেক সময় স্যার এই জায়গা থেকে রাপ করে এই জায়গা বন্ধ চলে আসে। তো এত কাহিনী করার সময় নাই, পরীক্ষার হলে পাবো না আমরা। সো আশা করছি বুঝতে পারছেন। আর যারা এলএসবি এমএস দিয়ে করছেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন যে ভাইয়ার অ্যান্সারটা ঠিক আসলো না ভুল আসলো। আলটিমেটলি 100% একই রকম অ্যান্সার আসবে, এখানে ভুল আসার কোনো সম্ভাবনা নাই। কথা মনে হয় বুঝতে পেরেছেন। স্যার আমরা কি পরের কোশ্চেনে যেতে পারি? আমরা যেতে পারি। হ্যাঁ, পরের কোশ্চেনে আমরা চলে আসলাম। যদি পরের কোশ্চেনে যাই, সেটা হচ্ছে 44তম বিসিএস এর কোশ্চেন। এটা আমি বিলিভ করি আপনারা পারবেন যদি বুঝে থাকেন, কারণ আমি অলরেডি ডিসকাশন করে ফেলছি। দেখেন, নিচের কোন সাইবার আক্রমণ সংগঠিত হলে, নিচের কোন আকাম ঘটলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারেন না, গ্রাহক তার নিজের কম্পিউটারটাই ব্যবহার করতে পারে না, এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়। কোন আকাম ঘটলে মালিকই তার কম্পিউটার ব্যবহার করতে পারে না আর কম্পিউটারটা ব্যবহার করতে অর্থ দাবি করা হয়। এই কোশ্চেনের উত্তরটা সবার কাছ থেকে আশা করছি, কারণ আমি কিন্তু মামিনুল স্যারকে দিয়ে উত্তরটা দিয়েছিলাম যে স্যার তো সহজ সরল মানুষ, স্যারের কম্পিউটারে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি টাকা ইনকামের মতো কিছুই পাই নাই। তখন করছি কি, স্যারের একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিছি পাসওয়ার্ড। এখন স্যারের কম্পিউটার, স্যারের ফোল্ডার, স্যার তো কম্পিউটার ব্যবহার করতে পারতো না। আমি তখন ফোন দিলাম যে পার ছবি আমাকে 5 টাকা করে দিতে হবে, 5 টাকা করে দিতে হবে, এই যে অর্থ দাবি করলাম। এই ব্যাপারটাকে কি বলা হবে? এই ব্যাপারকে কি ফিশিং বলবেন, ডিনায়াল অফ সার্ভিস বলবেন, র্যানসামওয়্যার বলবেন, না ম্যান ইন দ্য মিডল বলবেন? আমি 4টে এক্সপ্লেন করছি, দেখি কি অবস্থা আপনাদের। এই ব্যবস্থাটাকে কি বলবেন? এটাকে এখন কি বলবেন? একজনকে আমি কম্পিউটার তার নিজের কম্পিউটারে ব্যবহার করতে দিব না, আমি সেখানে মুক্তিপণ চাচ্ছি, সেই ব্যাপারটাকে বলা হবে অবশ্যই র্যানসামওয়্যার। কারণ ব্যাখ্যাটা আমরা অলরেডি দিয়ে দিছি। ম্যান ইন দ্য মিডল তো বুঝতেছেন, যে স্নিফিং করতে চায়, তথ্য চুরি করতে চায়, সেই ব্যাপারটাকে বলতাম ম্যান ইন দ্য মিডল। ডিনায়াল অফ সার্ভিসটা বলি না, এটা একটু বলি। ডিনায়াল অফ সার্ভিস, এটাকে সংক্ষেপে বলা হয় DSS, ডিনায়াল অফ সার্ভিস বা DSS। মনে করেন এটা হচ্ছে আমার একটা কম্পিউটার, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার। এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য যাচ্ছে, খুব ভালো কথা, তথ্য যাচ্ছে, কিন্তু কোনো একটা কম্পিউটার অনুভব করলো যে এখানে স্নিফিং ঘটতেছে, ম্যান ইন দ্য মিডল উপস্থিত, আমার তথ্য চুরি হয়ে যেতে পারে। যদি আমি বুঝি আমার তথ্য চুরি হয়ে যেতে পারে, তখন ভাইয়া আমার কি তথ্যকে পাঠানো জরুরি নাকি তথ্য বন্ধ করে দেওয়া জরুরি? ডেফিনেটলি চুরি বন্ধ করা জরুরি। এই যে দেখেন, কোনো সাইবার হ্যাকিং এর সম্ভাবনা থাকলে একাধিক কম্পিউটারের যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, এই ব্যাপারটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। একাধিক কম্পিউটারের মাঝে যোগাযোগ ছিল, সাইবার আক্রমণ হচ্ছে, স্নিফিং ঘটতেছে, হ্যাকিং ঘটতেছে, ম্যান ইন দ্য মিডল বসে আছে। এটা কিন্তু বুঝাইছিলেন। হ্যাঁ, বুঝানো হয়েছে। ম্যান ইন দ্য মিডল বসে আছে, স্নিফিং করার চেষ্টা করতেছে। সো এই যোগাযোগটা এখন বন্ধ করে দেওয়া দরকার, কারণ চোর যাতে চুরি করতে না পারে, তথ্য আমার না যাক কিন্তু তথ্য চুরি না হয়, সেই কারণে আমরা যোগাযোগটা বন্ধ করে দিব। এই ব্যাপারকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। ফিশিংও বুঝাইছি, র্যানসামওয়্যারও বুঝাইছি, ম্যান ইন দ্য মিডল বুঝাইছি, এবং উত্তরও আপনাদের কাছ থেকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে উত্তরটা দেওয়ার জন্য। এই স্যার যারা ব্যাখ্যাটা অনেক আগে পড়ছে, তারা কিন্তু অলরেডি যেহেতু 3টার ব্যাখ্যা অনেক আগে থেকে জানে, ড্যানিয়াল অফ সার্ভিসটা বাকি ছিল, এই ব্যাখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই 3টা যখন জানা আছে, তখন এটা কি, এটা অটোমেটিক মাথার মধ্যে চলে আসে। দেখছেন? তা এটাই হচ্ছে আসলে নিয়ম। যদি আপনারা ভালোভাবে জানেন বা বোঝেন, তাহলে আসলে আমার মনে হয় না যে আইসিটিতে খারাপ করার কোনো সুযোগ নাই। স্যার আমরা কি পরের কোশ্চেন? হ্যাঁ, পরের কোশ্চেন শিওর। হ্যাঁ, পরের কোশ্চেনটা স্যার মনে হয় আমার কোশ্চেন, আপনারই কোশ্চেন স্যার। স্যার পড়াবো স্যার? আচ্ছা স্যার, 45তম বিসিএস এর কোশ্চেন। ওকে স্যার, 45তম বিসিএস এর কোশ্চেন, খুব অ্যামেজিং একটা কোশ্চেন স্যার। বেসিক্যালি এই যে সার্বজনীন গেট, এই কথাটা দিয়ে কোশ্চেন আসে, কিন্তু আমরা এই জায়গায় অনেক সময় ভুল করি। আমরা স্যার অনেক সময় বেসিক্যালি যদি আমাকে স্যার বলা হয় যে লজিক গেট কত প্রকার, তখন এই জায়গায়ও কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। লজিক গেট মূলত কত প্রকার? মূলত কিন্তু স্যার দুই প্রকার। এক্স্যাক্টলি, মূলত 2 প্রকার। একটাকে আমরা বলি মৌলিক গেট, আর একটাকে আমরা কি বলি স্যার? যৌগিক গেট। হ্যাঁ, এখন এই যে মৌলিক আর যৌগিক, আমরা এই যে 2টা ভাগে ভাগ করলাম, এখন অনেকে ভাবে কি যে
মৌলিক মানে এখানে কিন্তু আসলে তিনটা গেট, তিনটা আছে, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে সরি এন্ড, অর এবং কি নট। এই তিনটাকে আমরা হচ্ছে মৌলিক গেট বলে থাকি, এবং এই তিনটা গেটকে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না, এই জন্যই মৌলিক। মৌলিক মৌলিক সংখ্যাকে ভাঙা যাবে না, তেমন এই গেটকেও কখনো ভাঙা যাবে না। এখন এই যৌগিক গেট স্যার অনেকে বোঝে যে এটা মানে হচ্ছে ন্যান্ড, নর, এক্সর, এক্সনর, কিন্তু আলটিমেটলি আসলে যৌগিক কিন্তু এভাবে হয় না। যৌগিকটাকে আবার কয় ভাগে বিভক্ত করা যায়? দুই ভাগে বিভক্ত করা যায়। ওই একটা ভাগকে বলা হয় সার্বজনীন, আর একটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট, যাকে আমরা বলি এক্সর বা এক্সনর। তাহলে এই যে আমরা যখন এই সার্বজনীন বলতেছি, এই সার্বজনীন গেটের বৈশিষ্ট্যটা স্যার হচ্ছে যে আমার একটা নট গেটের এন এই যে মৌলিক গেটের সামনে যদি যুক্ত হয়, তাইলে যে দুইটা গেট তৈরি করবে তাদেরকে সার্বজনীন গেট। যেমন স্যার নট গেটের এনটা যদি এন্ড এর সাথে যুক্ত হয়, এন্ড এর সামনে এনটা নিয়ে আসলে কি হয়ে যাবে? ন্যান্ড। তাহলে এই ন্যান্ড একটা সার্বজনীন গেট। এরপরে স্যার নটের এনটা যদি আমি অরের সামনে নিয়ে আসি, তাহলে কি হবে? নট। তাহলে এই নরটাও কি একটা সার্বজনীন গেট। এখন আমরা অনেকে স্যার ওই যে অপশনে যদি এক্স অর দেওয়া থাকে, এক্স নর দেওয়া থাকে, কনফিউশনে ভোগে অনেকে, কিন্তু এক্স অর বা এক্স নর কে বেসিক্যালি সার্বজনীন গেট বলা হয় না। হ্যাঁ, তবে যৌগিক গেটের মধ্যে একটা ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, কিন্তু যৌগিক গেটটাকেও আমরা আবার দুই ভাগে বিভক্ত করে দিচ্ছি। তাহলে এটার মধ্যে আমরা আরেকটা গেট বলতে পারি, এটাকে আমরা বলে থাকি মূলত এক্সক্লুসিভ গেট বা হচ্ছে ব্যতিক্রমী গেট, যাই হোক। এখন এই যে এক্সক্লুসিভ গেট কে আবার কয় ভাগে ভাগ করা যায় স্যার? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। এখন আমাকে যদি বলা হয় এক্সক্লুসিভ গেট নিচের কোনটি, তাহলে এই দুটো উদাহরণে থাকলে আমরা বলতে পারবো, কিন্তু আমাকে বলছে কি স্যার? সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন মানে কি স্যার? এন্ড বলতে পারবো? এন্ড তো একটা কি গেট? মৌলিক গেট। স্যার এক্স অর কে কি আমরা বলতে পারবো? ওটা তো এক্সক্লুসিভ গেট। তাহলে স্যার অর কে কি বলতে পারবো? এটা তো মৌলিক গেট। তাহলে উত্তর নর গেট। তাহলে আমরা অনেকগুলো তথ্য কিন্তু স্যার জানতে পারলাম এখান থেকে, আশা করছি। স্যার আমি আরেকটা কোশ্চেন আমার ভাগের পরে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবো, কারণ আমার হচ্ছে একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে। আমি জাস্ট এই কোশ্চেনটা পড়াবো, আপনি স্যার 15 নাম্বার পর্যন্ত আজকে স্কিপ করেন, কারণ স্যার কখনো সম্ভব না। এরপরে আমরা পারলে আমরা আরেকটা ক্লাস দিব, কারণ এক ক্লাসে আসলে অনেক কিছু নিতে চাইলে স্যার নেওয়া সম্ভব হয় না। স্যার এই কোশ্চেনটা আমি একটু আলোচনা করতে চাই। এই কোশ্চেনটা আলোচনা করলে যেটা হবে, একটা স্টুডেন্টের মধ্যে যে কনফিউশন, স্যার ন্যাচারালি এরা কি করে স্যার? মুখস্থ করে। কিন্তু স্যার মুখস্থ করার কি কোনো প্রয়োজন হয় এগুলাতে? কোনো প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ স্যার আমি যখন a প্লাস 0 ইকুয়াল বলতেছি, a প্লাস 0 ইকুয়াল আসলে কি হবে এটা আমার চলক বলে দিবে। কেন? কারণ আমার যে চলকটা থাকবে, এই চলকটার মান হয় 0 বসাবো, নাইলে কি বসাবো? 1 বসাবো। বেসিক্যালি এটা বুলিয়ানের সূত্র অনুসারে যে আমার একটা আননোন চলক থাকবে, এই চলকের মানটা আমি হয় 0 বসাবো, বাইনারি বিট, নইলে 1 বসাবো। এই 0 আর 1 দিয়ে আমি জাস্ট টেস্ট করব। এখন টেস্টটা কিভাবে করব স্যার? যদি আমি a এর মান 0 বসাই, তাহলে 0 এর সাথে 0 যোগ করলে কত হবে? 0 হবে। স্যার a এর মানটা যদি আমি 1 বসাই, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে কত হবে? 1 হবে। স্যার ফলাফল কি একই না ভিন্ন? ফলাফল ভিন্ন হইলে স্যার চলকটা সবসময় উত্তর হয়ে যায়। কেন? কারণ আমি চলকের মান যখন 0 বসাইছি, ফলাফল পাইছি 0ই। আমি যখন a এর মান 1 বসাইছি, ফলাফল 1ই পাইছি। তাহলে আমার চলকটাই উত্তর হয়ে যাচ্ছে, এর মানটাই হচ্ছে উত্তর। এই জন্য আমরা কিন্তু এই যে যেটা দেখতেছি যে a প্লাস 0 ইকুয়াল a, এটা কিন্তু আসলে রাইট, কিন্তু আমাকে বলছে সঠিক নয়। এবার স্যার আমরা কি সেম স্টাইলে পরেরটা একটু আলোচনা করতে পারি না? a ইনটু 0 ইকুয়াল a হয় কিনা? স্যার এর মান আবার কি ধরবো? 0 ইনটু 1 ইকুয়াল কি বলা যায় স্যার? 0। স্যার এবার এর মান যদি 1 বলি, 1 ইনটু 1 ইকুয়াল 1। স্যার ফলাফল ভিন্ন, তাহলে উত্তর কি? a, চলকটাই। তার মানে উত্তর ঠিক আছে। তার মানে এটাও আমার সঠিক। স্যার এবার আমাকে 3 নম্বরে যেটা বলতেছে, আমাকে বলতেছে a প্লাস a প্রাইম বা বার, একই জিনিস কিন্তু স্যার, প্রাইম আকারে থাক আর বার আকারে থাক। তো এখানে প্রাইম আকারে থাকতে পারে, অথবা এর উপর এরকম একটা ছাদ থাকতে পারে, যেটাকে আমরা বার বলি। তাহলে এখানেও আমরা কি করতে পারি? এটার মান যদি 0 দেই, তাহলে স্যার এখানে a আর a বার, এটা সিঙ্গেল চলক, কিন্তু এবার এটা নট গেটে পরিণত হয়ে গেছে। যখন কোনো কিছুর উপর বার থাকে তখন সেটা নট গেট। অর্থাৎ আমি যদি a এর মান 0 দেই, তাহলে a বারের মান আমাকে কি দিতে হবে? 1 দিতে হবে। স্যার তাহলে এই জায়গায় কি আমরা আলোচনা করতে পারি না যে 0 প্লাস a বারের মান 1 হবে?
তাহলে ফলাফল কত স্যার? 1 1। স্যার এবার এটার মান আমি 0 নিচ্ছি, এটার মান যদি এবার আমি 1 নেই, তাহলে স্যার 100% আলবাত এবারের মান কত নিতে হবে? 0। কারণ এই যে একজন আরেকজনের বিপরীত। তাইলে আমরা এখানেও ফলাফল পাচ্ছি 1। স্যার একই রকম উত্তর আসলে সেটাই কি হয়? উত্তর। কিন্তু স্যার একই রকম উত্তর আসার পর 1, এটা আসলে এটাও সঠিক। তার মানে আমরা প্রথম তিনটাই রাইট পাইলাম, শুধুমাত্র চলকে মান বসায় আসে। এরপরে স্যার ডি নাম্বারে বলতেছে a ইনটু a বার বা a প্রাইম। স্যার এই জায়গায়ও তোমাকে সেম স্টাইল ফলো করতে হবে। এটার মান যদি স্যার আমি 0 ধরি তাহলে এটার মান 1, তাহলে ইকুয়াল 0। স্যার এবার এটার মান 1 ধরলে এটার মান 0, তারপরেও 0। তাহলে ফলাফল হওয়ার কথা কত স্যার? 0। কারণ একই উত্তর যা আসবে তাই উত্তর, যদি ভিন্ন আসে তাহলে চলকটাই উত্তর। তাহলে এখানে আমার দুইটাতেই 0 পাইলাম, উত্তর 0 হওয়ার কথা কিন্তু এখানে দেওয়া 1। তাইলে এটা হচ্ছে সঠিক না, এবং সঠিক নাই আমার উত্তর। সঠিক নয় কিন্তু আমার উত্তর। আবার ভাইবেন না যে 3টা উত্তর। কথা ক্লিয়ার? তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই যে এটাই হচ্ছে আমার সঠিক। স্যার আজকে স্যার 15টা পর্যন্ত আচ্ছা, স্টপ করবো আমরা, স্টপ করব। কারণ স্যার অনেক সময় হয়ে গেছে তো। আর কম্পিউটার স্যার আমরা তো জানি যে কম্পিউটারের তথ্যগুলো একটু জটিল। স্যার এই যে 13 আর 15 এই দুইটা একটু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে, এটা ছিল 44তম বিসিএস এর কোশ্চেন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? আমরা জানি সফটওয়্যার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কয় প্রকার যদি আমাদের জিজ্ঞেস করে, আমরা বলবো সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আর সিস্টেম সফটওয়্যার কি? যেই সফটওয়্যার নিয়ে সরাসরি আমরা কাজ করতে পারি সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমার বন্ধু বান্ধব বাড়াইতে হবে, আমি ফেসবুক নিয়ে কাজ করব, ফেসবুক নিয়ে ভাই আমি সরাসরি কাজ করি, ইউজার সরাসরি কাজ করে, সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর যদি বলি যে আমার কোনো একটা জিনিস সার্চ দিয়ে দেখতে হবে, আমি গুগল ক্রোমের কাছে চলে যাব, গুগল ক্রোম আমি সরাসরি ব্যবহার করি, ইউজার সরাসরি ব্যবহার করে, তার মানে গুগল ক্রোম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি আমি বলি যে আমার গান শোনা দরকার, গান শুনবো কি দিয়ে? ভিএলসি প্লেয়ার, কেএম প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এরকম প্লেয়ার দিয়ে শুনবো। তাহলে যেই সফটওয়্যারগুলো দিয়ে আমরা সরাসরি কাজ করব তারাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমার লেখালেখি করা দরকার, সরাসরি আমি কাজ করব কার সাথে? আমি সরাসরি কাজ করব হচ্ছে কি দিয়ে করা যায়? সরাসরি আমরা কাজ করতে পারি এমএস ওয়ার্ড দিয়ে। তাহলে এমএস ওয়ার্ড কেমন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে যেই সকল সফটওয়্যার দিয়ে আমরা সরাসরি কাজ করব তারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যাদেরকে দিয়ে আমরা সরাসরি কাজ করতে পারবো না তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এখন যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই, কোনটা সিস্টেম সফটওয়্যার নয়? দেখেন, লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। যেমন অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, আপনারা সবাই অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন। অ্যান্ড্রয়েডের মতোই আরেকটা অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। তারপর যারা বড় লোক অ্যাপেল ব্যবহার করে, আইফোন ব্যবহার করে, তাদের কাছে তো অ্যান্ড্রয়েড নাই। অ্যান্ড্রয়েডের মতোই যে জিনিসটা আছে তার নাম হচ্ছে আইওএস। এখন ভাই আমাকে একটু বলেন তো, আপনার জীবনে আপনি কোনোদিন অ্যান্ড্রয়েড দিয়ে কোনো কাজ করছেন? অ্যান্ড্রয়েড দিয়ে আপনি আপনার জীবনে কোন কাজটা করছেন? অ্যান্ড্রয়েড দিয়ে আপনি আপনার জীবনে কোনো কাজ করেন নাই। আপনি গান শুনছেন এমএক্স প্লেয়ার দিয়ে, আপনি ফেসবুক চালাইছেন ফেসবুক অ্যাপ দিয়ে, কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে আপনি কোনো কাজ করছেন আপনার জীবনে? কোনোদিনই করেন নাই। ঠিক তেমনি অ্যান্ড্রয়েডের আপন ভাই হচ্ছে লিনাক্স, কারণ লিনাক্স কার্নেল দিয়েই মূলত অ্যান্ড্রয়েড তৈরি। তারপরে অ্যান্ড্রয়েডের চাচাতো ভাই হচ্ছে অ্যাপেল ওএস, অ্যাপেলের আইওএস। তাহলে এরা সবাই আসলে সিস্টেম সফটওয়্যার, কারণ এদেরকে দিয়ে আমরা সরাসরি কোনো কাজই করতে পারি না। আর এই মজিলা ফায়ারফক্স হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ মজিলা ফায়ারফক্স দিয়ে আমরা সরাসরি কাজ করি। কি কাজটা করি? আমরা বিভিন্ন জিনিস সার্চ দিয়ে নিয়ে আসি, কারণ এই মজিলা ফায়ারফক্স হচ্ছে সার্চ দিয়ে নিয়ে আসি। মজিলা ফায়ারফক্সটা হচ্ছে আমাদের ব্রাউজার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মজিলা ফায়ারফক্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। 26 তারিখ বিসিএস এক্সাম, সবাই দোয়া করবেন। হ্যাঁ রাইট, সবাই সবার জন্য দোয়া করবেন। সাইমান, আপনাকেও অনেক দোয়া রইল আপনার জন্য। তো দেখেন ব্যাপারটা বুঝছেন কিনা, ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন। যদি আমি এখন 15 নম্বর কোশ্চেনে চলে যাই, এটাই আজকের মতো আমাদের লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। আমরা পরে আরো আমাদের সাথে ক্লাসে দেখা হবে। 15 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখি কে পারবেন। যে কম্পিউটার প্রোগ্রাম নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে কি বলে?
যেই কম্পিউটার প্রোগ্রামটা বা সফটওয়্যারটা অটোমেটিক অন্য আরেকটা কম্পিউটারে কপি হয় তাকে কি বলা হয়? যেই সফটওয়্যারটা অন্য কম্পিউটারে কপি হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? দেখি কে বলতে পারবেন তাকে আসলে কি বলা হয়? আচ্ছা, তাহলে আমরা একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা একটু বোঝার চেষ্টা করি ভাইরাস। ভাইরাসের ফুল মিনিং আপনি জানেন, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাসের ফুল মিনিং কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাসের বৈশিষ্ট্য কি? ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে তাকে ক্লিক করতে হবে। আপনার কম্পিউটারে একটা ভাইরাস ঢুকছে, সেই ভাইরাস ঢুকেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ক্ষতি করতে পারবে না। আপনি যদি সেই গুরুত্বপূর্ণ ফাইলটাতে ক্লিক করেন, ক্লিক করলে সে নিজের সংখ্যা বাড়াবে, নিজের কপি তৈরি করবে, অনেক অনেক কপি হবে। কপি হওয়ার পর আপনার কম্পিউটারের ক্ষতি করবে, আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে ফেলবে, ডিলিট করে ফেলবে, করাপ্টেড করে ফেলবে। কিন্তু শর্ত কি? আপনার কম্পিউটারে ভাইরাসটা আসছে ইন্টারনেটের মাধ্যমে আসতে পারে, পেন ড্রাইভের মাধ্যমে আসতে পারে, বন্ধু বান্ধব আপনাকে মেল সেন্ড করছে, মানে ইন্টারনেটের মাধ্যমে বলতে পারি। ইন্টারনেট বা পেন ড্রাইভের মাধ্যমে আপনার কম্পিউটারে একটা ক্ষতিকর সফটওয়্যার আসছে, তার নাম ভাইরাস যদি হয়, তাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সে আপনার ক্ষতি করবে, সে নিজের সংখ্যা বাড়াবে। এটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। তারপর যদি ট্রোজান হর্সের কাছে আসি, ট্রোজান হর্স এই ব্যাটাও ক্ষতিকর সফটওয়্যার। এই ব্যাটা আপনার কম্পিউটারে আসবে, কিন্তু ট্রোজান হর্স আসে ছদ্মবেশ নিয়ে। ভাইরাস যেমন নিজের চেহারা নিয়ে আসে, যে আমি ব্যাটা ক্ষতিকর সফটওয়্যার, আমি তোমার কম্পিউটারে আসছি, নিজের আসল চেহারা নিয়ে আসে। কিন্তু ট্রোজান হর্স আসে ছদ্মবেশ নিয়ে। ট্রোজান হর্স আসে ক্ল্যামোফেজ নিয়ে, ছদ্মবেশ নিয়ে আসে। ছদ্মবেশ নিয়ে আপনার কম্পিউটারে প্রবেশ করে, আপনি ভুলে সেখানে ক্লিক করেন। ক্লিক করলে পরে সে নিজের কপি তৈরি করে, নিজের সংখ্যা বাড়ায়, এবং সংখ্যা বাড়িয়ে সে আপনার কম্পিউটারে থাকা মহা গুরুত্বপূর্ণ সে আপনার কম্পিউটারে থাকা মহা গুরুত্বপূর্ণ তথ্যগুলাকে ডিলিট করে দেয়, করাপ্ট করে দেয়, নষ্ট করে দেয়। এই ব্যাটার নাম হচ্ছে ট্রোজান হর্স। এইবার যদি আসি আমরা ওরমসের কাছে, এইবার আমরা আসতেছি ওরমসের কাছে। এই যে ওরমস, এই ওরমস ব্যাটা কিন্তু এদের চেয়ে উন্নত। ভাইরাস আপনার কম্পিউটারে আসছে, আপনি ভুলবশত ক্লিক করছেন, আপনার কম্পিউটারে সে ছড়িয়ে গেছে। ট্রোজান হর্স আপনার কম্পিউটারে আসছে, আপনি সেটা না বুঝে ক্লিক করছেন, আপনার কম্পিউটারে ছড়াই গেছে, কপি তৈরি করে অনেক সংখ্যা বৃদ্ধি করে ফাইল নষ্ট করছে। কিন্তু ওরমস ব্যাটা সে যখন আপনার কম্পিউটারে আসবে, সেও ম্যালওয়্যার, সেও ক্ষতিকর সফটওয়্যার। আপনার কম্পিউটারে যখন আসবে, তখন আপনার কোনো ক্লিকের প্রয়োজন হবে না, সে অটোমেটিক্যালি নিজের কপি তৈরি করবে, কপি তৈরি করে আপনার কম্পিউটারে ড্যামেজ করবে, আপনার ফাইল নষ্ট করবে। তাহলে ক্লিক না করে নিজে নিজে ইন্টারনেটের মাধ্যমেও আসতে পারে। ওরা বলছে ইন্টারনেটের মাধ্যমে, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে। যদি আপনার কম্পিউটারে আসে, এসে ক্লিক ছাড়াই, উইদাউট ক্লিক, অটোমেটিক আপনার কম্পিউটারে থাকা মূল্যবান জিনিসপত্র নষ্ট করে, তখন সেই ব্যাটাকে বলা হয় ওরমস। এখন যে প্রোগ্রাম ভাইরাস, আমরা তো ভাইরাস নিয়ে আলোচনা করছি। যেই ভাইরাস সফটওয়্যারে আক্রমণ করে তাকে বলে প্রোগ্রাম ভাইরাস। তারপর দেখেন বুট ভাইরাস। বুট হচ্ছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুট বলে। এটা কিন্তু লাইট ফ্যানের মতো না, সুইচ টিপ দিলাম অন হয়ে যাবে। এখানে অনেকগুলা প্রক্রিয়া সাধন করে আস্তে আস্তে কম্পিউটারটা চালু হয়। কম্পিউটার চালু করার জন্য বায়োস নামের সফটওয়্যার থাকে। তো এই কম্পিউটার চালু করার জন্য যেই সফটওয়্যারগুলো কাজ করে তাদেরকে পুরো প্রসেসটাকে একসাথে বুট বলে। বুটে যেই ভাইরাস আক্রমণ করে তাকে বলা হয় বুট ভাইরাস। সফটওয়্যারে যে আক্রমণ করে তাকে বলে প্রোগ্রাম ভাইরাস। ট্রোজান হর্স তো বুঝছেনই, ছদ্মবেশ নিয়ে আসে, ক্লিক করলে অ্যাটাক করে। আর ওরমস হচ্ছে আসল চেহারা নিয়ে আসে, কিন্তু আপনি ক্লিক না করলেও নিজে নিজে ছড়িয়ে যাবে। তো আজকে আমাদের এই 15টা কোশ্চেনই আসলে আমরা ডিসকাস করলাম। আপনাদের ক্লাস কেমন লাগছে এটা একটু জানাবেন। এই বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো? স্যার ক্লাস কেমন লাগলো বলার আগেই বলে দিছে অলরেডি, আমি পড়তেছিলাম। আচ্ছা, মানে আপনি বলার আগেই ওরা বলে দিছে। আচ্ছা আচ্ছা। এবং আপনাকে অনুরোধ করছে যে আরেকটা ক্লাস দিয়ে নেই। দেখেন কি বলছে, দেখেন না। না, স্যারের আসলে একটা কাজ ছিল, সেজন্য স্যার চলে গেছে, না হলে আমরা হয়তোবা আরো কন্টিনিউ করতাম। বলেন বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো? দ্রুত দ্রুত চলে চলে। জব মেডিসিন এমনই, আসলে জব মেডিসিন এভাবে আপনাদেরকে ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে যাবে সবসময় ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। তো এখন বলেন ক্লাস কেমন লাগলো ইনশাআল্লাহ। দেখছেন আল্লাহর রহমতে স্যার এত সুন্দর করে বুঝালেন, বিলিভ মি আমি নিজেই কিন্তু বুঝে গেছি। আমি কিন্তু স্যার বলতে পারবো, বলি স্যার
প্রোগ্রাম মানে হচ্ছে কম্পিউটার অন করার সময় এই যে বুট ভাইরাস মানে কম্পিউটার ওপেন করার সময় যে ভাইরাসটা আক্রমণ করতে পারে। আর এটা হচ্ছে ছদ্মবেশে আসবে, আপনি ক্লিক করলে আপনি বিপদে পড়বেন, আর ক্লিক না করলে আপনি বিপদমুক্ত। স্যার এমন নাকি? আচ্ছা, এটা কিন্তু স্যারের সাথে মিলে গেছে। স্যার ইংরেজি তো, ওই যে ট্রয়, সেই ট্রোজান, ইলিয়াড, ওডিসি, ওই সেই ব্যাপার স্যাপার। এক্স্যাক্টলি। কাঠের ঘোড়ার ভেতরে সেই অ্যাকিলিস ঢুকে গেছিল ট্রয় নগরী ধ্বংস করার জন্য গ্রিকরা। আর এটা হচ্ছে আপনার উইদাউট ক্লিক, আপনি জাস্ট কম্পিউটারের মধ্যে ঢুকবে, ঢুকে সে নিজে নিজে কাজ করতে পারবে, ক্লিক করা দরকার নেই। এবং এটাই কিন্তু পরীক্ষা আসছে যে নিজে নিজে কাজ করতে পারে, এটা ইন্টারনেটের মাধ্যমে আসতে পারে। আবার অনেক সময় হইতে পারে আপনার হয়তো বন্ধু বলতে পারে, দোস্ত তোর না একটা ছবি আছে আমার কাছে, ওই যে আমার ক্যামেরাতে তুলছিলি, একটু পেন ড্রাইভে ঢোকা ছবিটা নিয়ে নে, আমার মোবাইলটা ফরম্যাট দিব। এই স্টাইলও কিন্তু আসতে পারে, এই স্টাইলও কিন্তু আসতে পারে। আচ্ছা, তো অসাধারণ, থ্যাংক ইউ স্যারকে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমারই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি পাশ থেকে দেখছিলাম, অনেক সুন্দর করে স্যার ব্যাখ্যা করেছেন বা বুঝিয়েছেন, এবং এভাবে ক্লাস নিলে আমার মনে হয় স্যার আইসিটিতে আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক স্টুডেন্টরা চাইছে স্যার আরেকটা বিএড ক্লাস ইনশাআল্লাহ আইসিটির উপর, আশা করা যায় তাহলে আইসিটিতে আপনারা সর্বোচ্চ মার্কস পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একের হয়েছে, গুড, একের হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচও ক্লাসগুলো কন্টিনিউ করি। এটা তো হচ্ছে জাস্ট কি বলে স্যার, ওই যে মাত্র জাস্ট নমুনা, এবং এটা হচ্ছে জাস্ট এমসিকিউ। কিন্তু আমাদের পেইড ব্যাচে আলহামদুলিল্লাহ এমসিকিউ পড়ানো হয় না, মানে বরং বেসিক থেকে পড়িয়ে দেন হচ্ছে এমসিকিউ সলভ করা হয়। একটা বেসিক জিনিস স্যার পড়াইলো, যে ধরেন কোথার কথা ভাইরাসের বেসিক জিনিসটা পড়ানো হইলো, এরপরে ওইখান থেকে কি কি প্রশ্ন বিগত বছর এসেছে এই জিনিসগুলো আবার স্যার কিন্তু ব্যাখ্যা করে এমসিকিউ পড়িয়ে আপনাদেরকে এটা মানে বুঝিয়ে দেন যে এই জায়গাগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসে। এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আমাদের অনেক ভাই বোনের অনেক ইচ্ছা যে স্যার এত সুন্দর করে আপনারা পড়ার, আপনাদের পেইড কোর্সে যদি ভর্তি হইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। তো যাদের ইচ্ছা ভাইয়া পেইড কোর্সে ভর্তি হওয়ার, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা পেইড কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমাদের সামনে যেহেতু বিসিএস পরীক্ষা, তো বিসিএস নিয়ে আমি একটু কথা বলি। দেখেন, অনেকের টার্গেট হচ্ছে বিসিএস, এবং বিসিএস এ আপনি যদি ভালো করতে চান, আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা বিষয় বেসিক থেকে পড়তে হবে, এবং যেভাবে স্যার পড়াইলেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু পড়তে হবে। আসে নাকি? আর সমস্যা নাই, এটা না আসলে সমস্যা নেই, আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের জায়গায় চলে যেতে পারবো। ওকে, তো যেটা বলছিলাম যে দেখেন, হ্যাঁ এক্স্যাক্টলি। তো দেখেন আলহামদুলিল্লাহ স্যার কত সুন্দর করে পড়াইলেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর করে পড়াইলেন, তাই না বলেন? বোঝানোর কৌশল সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এভাবে স্যারদেরকে অনুপ্রাণিত করলে তো স্যাররা কি বলবো, মানে করে জায়গাটা দিয়ে দিবে আপনাদেরকে। যদিও আমরা আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। হ্যাঁ, 47তম বিসিএস নিয়ে আমি একটু কথা বলছি। তাদের টার্গেট হচ্ছে ভাইয়া 47তম বিসিএস। আমি 47তম নিয়ে কথা বলতে চাই, যেহেতু আজকের এই ক্লাসটা বিশেষ করে 47তম বিসিএস এর জন্য ছিল বা বিসিএস এর জন্য ছিল। এছাড়া সত্যি কথা বলতে আজকের এই ক্লাস থেকে বা আইসিটির এই ক্লাস থেকে সর্বস্তরের স্টুডেন্টরা উপকৃত হয়েছেন বা হবেন ইনশাআল্লাহ। কেন? কারণ আইসিটি এখন শুধু বিসিএস এ আসে না প্রিয় ভাই বোন আমার। আইসিটি এখন বিসিএস বলেন, প্রাইমারিতেও প্রশ্ন চলে আসে, নিবন্ধন অথবা 11 থেকে 20 মোটামুটি সকল চাকরি পরীক্ষাতেই কিন্তু আইসিটি থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো যাই হোক, বিশেষ করে যারা 47তম বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, 46 যারা নিয়েছেন, তাদের পরীক্ষা অনেক সুন্দর হোক, সেই দোয়াই রইল। আর যাদের সামনে টার্গেট হচ্ছে 47তম বিসিএস, আমি একটা কথা সবসময় বলি, দেখেন প্রিয় ভাই বোন আমার, সময় থাকতে সময়ের কদর করা উচিত। দেখেন, যাদের বয়সটা শেষ হয়ে গেছে এই বছর, যাদের প্রাইমারিটা জীবনের শেষ প্রাইমারি ছিল কিন্তু টিকে নাই, তারা জানে সময় কত মূল্য। এই বছরের নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছে, পরীক্ষাটা ভালো হয় নাই কিন্তু জীবনের শেষ নিবন্ধন ছিল, তারা জানে যে সময়ের কত মূল্য। হয়তো 46তম বিসিএস অনেকের জীবনের শেষ বিসিএস, কোনো কারণে 46তম বিসিএস এ পাশ করতে না পারলে তারা মানে ফিল করতে পারবে যে সময়ের কত মূল্য। এই জন্য মানে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি প্রিয় ভাই বোন আমার, যাদের সময় আছে সময়টা কাজে লাগান, এখন থেকে পড়াশোনা করেন, আল্লাহ চান তো ভালো কিছু হবে। বিশ্বাস করেন, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, পরিশ্রম করলে আল্লাহ পাক ঠকাবেন না। নিশ্চয়ই আল্লাহ পাক ভালো কিছু দিবেন। এই জন্য অনুরোধ করছি প্রিয় ভাই বোন আমার, যাদের সময় আছে কাজে লাগান, একটু বাবা মার দিকে তাকান, সমাজের দিকে একটু তাকান, নিজের কথা একটু ভাবেন। কত কাল আর এভাবে নিজেকে কষ্ট দিবেন, নিজের বাবা মাকে কষ্ট দিবেন বলেন? এই জন্য নিজের কথা ভেবে, বাবা মার কথা ভেবে হইলেও পড়াশোনা করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া। তো যেটা বলছিলাম যে প্রিয় ভাই বোন আমার, বিসিএস প্রস্তুতিটা একটু আগে থেকে নিলে ভালো হয়, যেহেতু বিসিএস এ 10টা বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। 10টা বিষয় চাইলেই আপনি 6 মাসে দক্ষ হইতে পারবেন না। মানে যে যাই বলুক, এটা আসলেই সম্ভব না। 1 বছরও দক্ষ হয়ে যাবেন, এটাও অনেকটা টাফ। একটা লম্বা সময় যদি আপনি দেন, কথার কথা 1-1.5 বছর 2 বছর সময় যদি দেন, দেখবেন যে আল্লাহ চান তো 10টা বিষয় আপনি সমানভাবে দক্ষ হইতে পারবেন। আর 10টা বিষয় যখন সমানভাবে দক্ষ হইতে পারবেন, তখন যেখান থেকেই প্রশ্ন করুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা অনার্স ফার্স্ট ইয়ার অথবা কথার কথা সেকেন্ড ইয়ার, অথবা যারা আপনারা থার্ড ইয়ারে আছেন বা ফোর্থ ইয়ারে আছেন, বেস্ট হচ্ছে
এই ভাইগুলোর জন্য, ভাই বোনদের জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যারা আছেন তাদেরও সময় আছে, সুযোগ আছে। এই সময় থেকে যদি পড়াশোনা করেন দেখবেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ফার্স্ট ইয়ার থেকে যারা পড়াশোনা করে তাদের যেটা হয় যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠতে উঠতে তাদের সিলেবাস একেবারে শেষ হয়ে অনেক সময় দেখা যায় 1-2 বার রিভিশন হয়ে যায়। তার মানে কথার কথা থার্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার থেকে যারা পড়াশোনা করে বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলেই দেখবে যে আল্লাহ চাইতে আপনাদের সিলেবাস শেষ। তাহলে যেটা হবে যে থার্ড ইয়ারে সে বিসিএস কার্ডার হওয়ার উপযুক্ত, কথার কথা তার শুধু বাকি কি ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে অ্যাপেয়ার্ড হওয়া অথবা সার্টিফিকেট নেওয়া, কথার কথা মানে অনার্স পাস করা। মানে এমনিতে আল্লাহর রহমতে বুঝছেন তো থার্ড ইয়ারের উঠতে উঠতেই সে কিন্তু উপযুক্ত হয়ে যায় প্রিলি পাস করার। সো বাধা কি? বাধা হচ্ছে ফোর্থ ইয়ার পরীক্ষাটা না দিলে তো আর বিসিএস দেওয়া যায় না, বা অনার্স পরীক্ষা না দিলে। তো সেক্ষেত্রে ফোর্থ ইয়ার পরীক্ষাটা দিয়ে এসে অ্যাপেয়ার দিলে দেখবে যে ফার্স্ট টাইম বিসিএস ক্যাডার। তো যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে পড়ে বা ফোর্থ ইয়ার থেকেও যদি পড়েন আল্লাহ চাইতো, দেখবেন যে আল্লাহ চাইতো প্রথমবারে বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর প্রথমবারে বিসিএস ক্যাডার হয়ে গেলে যেটা হবে, কথার কথা অনেকে 2-3 বার, 3-4 বার, 5-6 বার দিয়ে হয়। তো যারা প্রথমবারে বিসিএস ক্যাডার হয়, যারা 5-6 বার দিয়ে হবে, আপনি তাদের অনেক সিনিয়র অফিসার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা গেলো যে অনেক বড় ভাইদেরও অফিসার হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ, মানে বড় ভাইদেরও সিনিয়র অফিসার হয়ে যাবেন। এই জন্য ভাই সত্যিকার অর্থে যাদের টার্গেট তারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করেন বা সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন, অথবা করো তোমরা প্রিয় ভাই বোন আমার, দেখবো ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা বিসিএস নিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছেন, এবং মজার ব্যাপার হচ্ছে বিসিএস প্রিপারেশন নিলে আসলে মোটামুটি সকল চাকরির প্রিপারেশন হয়ে যায়, সব চাকরির, প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে একাত্তর সব হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? বিসিএস এর 10টা সাবজেক্ট, 10টা সাবজেক্টে যে দক্ষ হয় তার আর কে আটকায়। এই জন্য ভাই বিসিএস এর আমাদের কোর্সটা আমরা যেভাবে সাজিয়েছি ইনশাআল্লাহ 10টা বিষয় কিন্তু পড়ানো হবে। বিসিএস এর 10টা বিষয় পড়ানো হবে ইনশাআল্লাহ, 10টা বিষয় পড়ানো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে বিসিএস এর কোর্সে কিন্তু আপনারা 2000 টাকা কিন্তু লেকচারশিট পাবেন। 2000 টাকা কি পাবেন বলেন ভাইয়া? লেকচারশিট পাবেন, মানে 10টা বিষয়েরই কি পাবেন? লেকচারশিট পাবেন। এবং সেটা কিন্তু আমরা পিডিএফ না, আমরা জাস্ট সেটা আপনাকে কুরিয়ার করে ফ্রিতে দিব, আমাদের কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যদিও আমাদের কোর্স ফি হচ্ছে 5200 টাকা, কিন্তু আমরা আমাদের ভাই বোনদের, বেকার ভাই বোনদের কথা চিন্তা করে সুযোগ করে দিয়েছি মাত্র 3000 কত টাকা বলেন ভাইয়া? 500 টাকা। দেখেন 3500 টাকার কোর্সে আপনি 2000 টাকা লেকচারশিট ফ্রিতে পাবেন। 2000 টাকা লেকচারশিট পাইলে কোর্সের দাম কত পড়ে? আলটিমেটলি 1500 টাকা অথবা 1500 টাকা। সো চিন্তা করেন, রাগ করবেন না, একটু বোঝার ট্রাই করেন। 10টা বিষয় পড়ানো হবে মাত্র 1500 টাকায়। ওটা বুঝছেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য সময় থাকতে একটু কাজে লাগান। বিশ্বাস করেন আপনার আনন্দে আপনার বাবা মা হাসবে, আপনার পরিবার হাসবে, আপনার সমাজ হাসবে ইনশাআল্লাহ। সো একটু নিজেকে দামি বানানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিকঠাক মতো মন দিয়ে পড়াশোনা করেন। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 01939964623 অথবা 01767265758 এই দুইটা নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। বিকাশ অথবা নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার। সো অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেন্ড মানি। এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া আমরা বেসিক্যালি প্রাইমারি প্রস্তুতি নিতে চাই, কোনো সমস্যা নাই। শুধু প্রাইমারি যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, যে ভাইয়া আমার টার্গেট হচ্ছে শুধু প্রাইমারি। আচ্ছা, শুধু প্রাইমারির জন্য প্রস্তুতি যারা নিতে যাচ্ছেন, অথবা কথার কথা শুধু প্রাইমারি অথবা শুধু নিবন্ধন, অথবা যে ভাইয়া শুধু 11 থেকে 20 মোড়েট, শুধু 11 থেকে 20 মোড়ের যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন, যে ভাইয়া আমার টার্গেট প্রাইমারি হলেই হবে, আমার বিসিএস এর এত পড়াশোনা করার ধৈর্য নাই, অথবা শুধু নিবন্ধন, অথবা শুধু ভাইয়া 10 থেকে 20তম গ্রেড। সো এমন যাদের টার্গেট তাদের জন্য গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের এই সবগুলো কোর্সে কিন্তু একদম নতুন ব্যাচ শুরু হয়েছে, একদম নতুন ব্যাচ। ইংরেজি 2টা ক্লাস হয়েছে, আজকে একটা ইংরেজি ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই কোর্সগুলোর ফি কিন্তু প্রিয় ভাই বোন আমার 2200 টাকা, আপনারা সবাই জানেন। এবং এই কোর্সের সাথেও কিন্তু আপনারা 1000 টাকার হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমরা এই কোর্সের অফার দিয়েছি মাত্র এখন কত বলেন? 1950 টাকা। প্রাইমারিতে 1950 টাকা ভর্তি দিতে পারবেন, বিসিএস 1950 টাকা, এবং নিবন্ধনও ভর্তি দিতে পারবেন মাত্র 1950 টাকা। আর যাদের হচ্ছে টার্গেট যে ভাইয়া আমি তো নিবন্ধন পরীক্ষা আমার ভালো হয়েছে, 18তম নিবন্ধন, আমি ভাই লিখিত কোর্স করবো, সো লিখিত কোর্স করতে পারবেন মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা পাঠাইলেই হবে ইনশাআল্লাহ, লিখিত কোর্সে ভর্তি দিতে পারবেন। সায়েন্স ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি অথবা আর্টস ফ্যাকাল্টির যে কোনো স্টুডেন্ট কিন্তু আপনারা এই কোর্সে ভর্তি দিতে পারবেন। আমি আবার বলছি, দেখেন আমি সবসময় এটা বোঝানোর ট্রাই করি, আপনি বাসায় একা একা পড়লেও পড়াশোনা হবে না, ব্যাপারটা এমন না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে দেখেন আমাদের পড়াশোনা অনেক সময় হয়ে ওঠে না বা করা হয়ে ওঠে না। অনেকে হয়তো 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করছে, সিলেবাসটা এখনো শেষ হয় নাই। কিন্তু যেহেতু আমাদের এই কোর্সগুলোর টার্গেট হচ্ছে 3 মাস, 3 মাস থেকে 3.5 মাসের মধ্যে আমরা এই কোর্সগুলো শেষ করবো ইনশাআল্লাহ। সো 3 মাসের মধ্যে আপনার পরিপূর্ণ সিলেবাস শেষ হবে। আপনি বুকে হাত দিয়ে তখন বলতে পারবেন আলহামদুলিল্লাহ প্রাইমারি সিলেবাস আমার শেষ, নিবন্ধনের সিলেবাস আমার শেষ, অথবা 11 থেকে 10 থেকে 20তম গ্রেডের সিলেবাস আমার শেষ।
এবং যখন একবার সিলেবাস শেষ হয়ে যাবে তখন বারবার রিভিশন দিবেন, দেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে পারবেন ইনশাআল্লাহ। আর 47তম বিসিএস কোর্স কিন্তু আপনার যেহেতু এটা অ্যাডভান্স কোর্স, একদম বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। 10টা বিষয় পড়ানো হবে, 2000 টাকা লেকচার শিট সাথে ফ্রিতে পাবেন, মাত্র 3500 টাকা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে। সব ক্লাস কিন্তু কি থাকবে বলেন তো ভাইয়া? রেকর্ড থাকবে। কোনো কারণে আপনি যদি লাইভ ক্লাস করতে না পারেন কোনো সমস্যা নাই, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি পরবর্তীতে ক্লাসগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, যারা অন্যান্য কোর্সে ভর্তি আছে, আচ্ছা যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য এই কোর্সগুলো মাত্র 1650 টাকা, মাত্র 1650 টাকা দিলে কিন্তু আপনারা প্রাইমারি কোর্সে বা নিবন্ধনে অথবা 10 সেমিস্টার গ্রেডে ভর্তি হতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, দেখেন রাগ করিয়েন না, এখন হয়তো সময়টা আছে, এখন হয়তো টের পাচ্ছেন না বা বুঝতেছেন না, কিন্তু দেখবেন খুব দ্রুত সময়টা চলে যাবে। এভাবে করে কিন্তু মানে সবার সময়টাই চলে যায়, এবং একটা সময় খুব আফসোস হবে যে আরে সাইদুল স্যার প্রত্যেকদিন বুঝাইতো, নাসির স্যার, মোহাম্মদ স্যার প্রচুর চিল্লাচিল্লি করতো, প্রচুর বুঝাইতো যে ভাই সময়টা কাজে লাগান। এই জন্য ভাইয়া প্লিজ সময়টা কাজে লাগান। আপনি বাসায় পড়তে চাইলে তাও পড়েন, কোনো সমস্যা নাই, কোর্সে ভর্তি চাইলে তাও করেন। হ্যাঁ, তবে কোর্সে ভর্তি হলে যেটা হবে স্ট্রাকচার অনুযায়ী পড়াশোনা হবে, খুব সুন্দরভাবে গুছানোভাবে পড়াশোনা হবে, এখানে পরীক্ষা দিতে পারবেন। তো সব মিলে খুব সুন্দর এবং গুছানো একটা প্রস্তুতি হবে, এবং অল্প সময়ের মধ্যে ওই যে এটা 3 থেকে 4 মাসের মধ্যে এই সিলেবাসগুলো শেষ হয়ে যাবে। অ্যান্ড বিসিএসের প্রত্যেকটা বিষয় যখন আপনাকে আজকে দেখলেন তো স্যার কত সুন্দর করে আইসিটি পড়াইলো, বা আমাদের নাসির স্যার কত সুন্দর করে বাংলা পড়ান, আমি কতটা পচা করে পড়াই সেটাও জানেন। সেভাবে করে যখন আপনি পড়বেন, দেখা গেল আপনি এক সপ্তাহে যেটা পড়বেন, যতটুকু পড়বেন, আমাদের একটা ক্লাস থেকে আল্লাহ চায় তো তার থেকে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেন? কারণ আমাদের এই ক্লাসগুলো এমনি এমনি সুন্দর লাগে না, তৌহিদ স্যারের এই ক্লাসটা এমনি এমনি ভালো লাগে না প্রিয় ভাই বোন আমার। এই একটা ক্লাস মানে এই জিনিসগুলোকে এত সুন্দর করতে এত অর্গানাইজ করতে স্যারকে কিন্তু অনেক গবেষণা, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। এই জন্য দেখা গেলো যে একটা সময় আমাদেরও অনেক সময় লাগতো একটা জিনিস পড়তে বা বুঝতে, অথচ এই জিনিসগুলো আমরা এখন অল্প সময়ের মধ্যে বুঝাইতে পারি, অথবা যে কোনো স্যার ভালো মতো বুঝাইতে পারেন। কেন? কারণ স্যারদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জন্য এই পরিশ্রমের জিনিসগুলো আপনারা কিন্তু অল্পতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সময়টা সেভ হবে, আর টাকার চেয়ে সময়ের দাম অনেক বেশি। এই জন্য কোর্স করলে এটা হচ্ছে ফায়দা আর কি, যে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, গুছানো জিনিসগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, সাথে শীট পেয়ে যাবেন ইনশাল্লাহ, পড়াশোনাটা গুছানো হবে। আশা করি আমাদের হাইলাইটগুলো বা শীটগুলো পড়ার পর আপনার আর কোনো বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। জাস্ট আপনি ক্লাসগুলো করবেন আর হাইলাইটগুলো করবেন, এবং প্রত্যেকটা কোর্সে হাইলাইটস কিন্তু ফ্রি, কোনো কোর্সে হাইলাইটস দেন আমরা টাকা নেই না। ক্লিয়ার? 47তম বিসিএসে ভর্তি হতে কত লাগবে? 10তম গ্রেডে ভর্তি আছে। আচ্ছা, আমাদের যে কোনো কোর্সে যারা ভর্তি আছেন, বিসিএস কোর্সে জানাবেন, কমাই দিলাম আপনাদেরকে, মাত্র 3000 টাকা দিলেই হবে। আমাদের কোর্সে যারা ভর্তি আছে, যে কোনো কোর্সে ভর্তি আছেন, বিসিএস এ ভর্তি হতে চাইলে মাত্র 3000 টাকা দিলেই হবে। এটা জাস্ট ভর্তি থাকার কারণে আপনাদের সম্মান। ঠিক আছে ইনশাআল্লাহ? ভর্তি ছাড়া হাইলাইটস আপাতত কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার, ভর্তি ছাড়া আমরা হাইলাইটস দিচ্ছি না আপাতত। হ্যাঁ, আমাদের হাইলাইটস গুলো আসলে বিক্রি করার জন্য আমরা বানাই নাই, এগুলো জাস্ট ভালোবাসার উপহার স্বরূপ। আমাদের কোর্সে ভর্তি হলে ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দুইটা নম্বরে 01939964623, 01767265758, এই দুইটা নম্বরে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে, তাইলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেন্ড মানি করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক আমার ভাইদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুন্দর রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম এবং পবিত্র জীবন দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন কলেজের ইংলিশে যদি আমি এডমিট হতে চাই, কলেজের ইংলিশে 1500 টাকা লাগবে। হ্যাঁ, 1500 টাকা হইলেই কিন্তু ভর্তি হতে পারবেন। 1500 টাকা লাগবে, 1500 হইলেই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। কলেজ বা স্কুল পর্যায়ে যে কোনোটাতে ভর্তি হলে 1500 টাকা। অনেকে আছেন যে ভাই আমি স্কুল কলেজ দুইটাই করবো, দুইটাতে যারা করবেন জান তাদের জন্য আরো কমাই দিলাম, দুইটা করলে 2500 টাকা দিলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জানেন, দুইটা করলে 2500 টাকা হলেই হবে। 47তম নতুন ব্যাচ নতুন ব্যাচ শুরু হয়েছে, ওইটা নতুন ব্যাচই, এই ব্যাচে ভর্তি হয়ে গেলেই আপনি ইনশাআল্লাহ ক্লাসগুলো শুরু থেকে করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকেন তাহলে, এসবের জন্য অনেক 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 দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।